স্টাডি পিরিয়ড ওদের জন্য সেম ধরবেন। সাপোজ লাইক হচ্ছে 10 ইয়ার্স হচ্ছে 12 ইয়ার্স, বা যেটা মিনিমাম থাকে ম্যাক্সিমাম থাকে ওই অনুসারে ধরে সলভ করে ফেললেই হবে। যেটা মানে বুঝলাম স্যার, ম্যাক্সিমাম সলভ করা হচ্ছে, ম্যাক্সিমাম যেটা ওইটা আর কি স্টাডি পিরিয়ড ধরে করে মনে হয়। না, মানে স্টাডি পিরিয়ড ডিফারেন্ট হলে এটা আলাদা কনসেপ্ট, অনেক বেশি কনসেপ্ট আছে আর কি। স্লাইডে এটা আছে, আপনারা যদি মানে নিজেরা দেখতে চান ওটা আছে, বাট সিলেবাসে নাই আর কি আপনাদের জন্য। তো ওই জিনিসগুলো হচ্ছে করার দরকার নেই। স্টাডি পিরিয়ড এন্ড ইউজফুল লাইফ হচ্ছে আপনাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের জন্য সেমই থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার ওই যে এই লাইফ মানে প্রজেক্টের লাইফও সমান থাকবে সেক্ষেত্রে না? হুম হুম হুম। প্রজেক্টের লাইফ ইকুয়াল হবে এবং ওদের মানে স্টাডি পিরিয়ড এন্ড ইউজফুল লাইফে ডিস্টিংগুইশ করা হবে না। মানে পরীক্ষাতে শুধুমাত্র হচ্ছে ওরাই থাকবে, মানে হচ্ছে ওদের ইকুয়ালি থাকবে আর কি। উম, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ওই যে যেগুলো আর কি এই কোশ্চেন ব্যাংকে আছে ওগুলো হচ্ছে ইকুয়াল লাইফ ধরে আর কি করবো না তাহলে হুম আশা করি। হুম, সেটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে লাস্টের জিনিস এটা হচ্ছে অধিকাংশ বাংলা কথাবার্তা আর কি। সেটা হচ্ছে ট্যাক্সেস এন্ড ইন্স্যুরেন্স নিয়ে কথাবার্তা। তো এখানে অনেক বাংলা টেক্সট আছে, আপনারা নিজেরাও যখন রিডিং দিবেন তখন হচ্ছে বুঝে যাবেন আর কি। তো ট্যাক্সেস এন্ড ইন্স্যুরেন্স এর জিনিসটা তো সবচেয়ে কমন জিনিস, তাই না? মানে সবকিছুতে ট্যাক্স প্রোভাইড করতে হয়, এবং উইথড্র ইন্স্যুরেন্স ফর আওয়ার ম্যাটেরিয়ালস এন্ড ইন্ডাস্ট্রিজ এন্ড আদার থিংস সবকিছুর জন্য থাকে। তো দুইটি হচ্ছে এক্সপেন্সেস হিসেবে কাজ করে, তাই না? যখন আমরা হচ্ছে কস্ট ধরি একটা প্ল্যান্টে, আমরা ট্যাক্সেশনও ধরি। এখন ট্যাক্স কি কি আছে? ট্যাক্সের যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা তো জানেন, আমরা গভর্নমেন্টকে হচ্ছে ট্যাক্স দিতে হয়, বা হচ্ছে অনেক সময় লোকাল ট্যাক্সিং করতে হয়, তাই না? আমরা হচ্ছে যে বাসার হচ্ছে ভাড়া বা এই যে হোল্ডিং ফি দিয়ে নেয় মিউনিসিপ্যালিটিস গুলায়, যেমন গাজীপুরে যদি আপনারা বাসা ভাড়া যেগুলো নিয়ে থাকেন, সেগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে যেটা গাজীপুর সিটি কর্পোরেশন যেটা আছে জিসিসি, ওদের কিন্তু হচ্ছে ভাড়া দিতে হয়, হোল্ডিং ফি দিতে হয়। তা আগে গ্রামের দিকে ছিল না, বাট মফস্বল গুলায় অবশ্যই আছে, আপনার পৌরসভার কিন্তু হচ্ছে ফি দিতে হয়। তো আমরা সমস্ত প্রপার্টিজ এর জন্য কিন্তু ট্যাক্স প্রোভাইড করতে হয় যে গভর্নমেন্টকে। আবার এই ওরা গভর্নমেন্ট যে চলবে সে কিসের টাকা? বেসিক্যালি আমরা বলি যে আমাদের ট্যাক্সের টাকা চলছে, এটি গভর্নমেন্টের যে হচ্ছে আপনার চালিকা শক্তি, সেটা হচ্ছে বেসিক্যালি ট্যাক্সেশন, তাই না? তো সবকিছুতে ট্যাক্স থাকবে। আপনি একটা গভর্নমেন্ট মানে একটা গুড ইম্পোর্ট করছেন, সেটার উপর আপনার কাস্টমে ট্যাক্স প্রোভাইড করতে হয়। এখন কিছু নির্দিষ্ট বার আছে, ওই বারের বেশি গেলে আরো বেশি ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্স আছে, যেমন হচ্ছে আপনাদের টিচাররা যা ইনকাম করবে সেখান থেকে ইনকাম ট্যাক্স কিন্তু 10% কেটে রাখে। বা আপনি যদি এমএনসি তে জব করেন, ইন দ্যাট কেস ইনকাম ট্যাক্স হচ্ছে আপনার কেটে রাখবে। যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হন, সেখানে হচ্ছে আপনার গ্রস যে স্যালারি সেখান থেকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সটা কেটে দেন দে উইল গিভ ইউ দ্য নেট স্যালারি। সো 10% ইনকাম ট্যাক্স নর্মালি ধরা হয় আর কি। তো এই জিনিসগুলো নিয়ে আজকে কথাবার্তা। সো আমরা যখন ইকোনমিক সিচুয়েশনের কথা বলছি ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে, তখন অবশ্যই আমরা এই যে ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে যে ট্যাক্সেশন জিনিসগুলো আসে, ফেডারেল স্টেট এন্ড লোকাল ট্যাক্সেস অবশ্যই ইনকর্পোরেট করতে হবে, এবং সেটা কত পার্সেন্টেজ করে নেয় সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ সেটার উপর ডিপেন্ড করে আমার নেট প্রফিট ডিপেন্ড করছে। তো আমরা তো নর্মালি বলি কি রেভিনিউ, তাই না? রেভিনিউ মানে হচ্ছে আমার গুড বিক্রি করে যেটা পাচ্ছি যেটা আমরা রেভিনিউ বলছি। আরেকটা হচ্ছে আমার কস্ট আছে, তাই না? মানে অ্যানুয়াল কস্ট। তো আমরা হচ্ছে গ্রস প্রফিট কাকে বলি? গ্রস প্রফিট বলি হচ্ছে আমরা রেভিনিউ মাইনাস হচ্ছে এক্সপেন্সেস, তাই না? জি স্যার। এক্সপেন্সেস। নেট প্রফিট কখন হবে? একটা ইন্ডাস্ট্রি আমি যদি দিই, নেট প্রফিটটা হয় আফটার ট্যাক্সেশন, তাই না? যদি হচ্ছে ট্যাক্সেশন সাপোজ লাইক আমার এক্স পার্সেন্টেজ হচ্ছে ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে গ্রস প্রফিটের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, ইন দ্যাট কেস হচ্ছে উইল গেট দ্য নেট প্রফিট। মানে হচ্ছে ট্যাক্সের পার্টটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা বললাম যে ট্যাক্স ইজ লেভিড এট সাপ্লাই ফান্ড টু মিট দ্য পাবলিক নিড অফ দ্য গভর্নমেন্ট। মানে হচ্ছে গভর্নমেন্ট তো চলতে পারবে না আদারওয়াইজ হচ্ছে, যদি হচ্ছে ইফ ইট ডাজন্ট কালেক্ট দ্য ট্যাক্সেস ফ্রম দ্য কোম্পানিজ এন্ড লোকাল পিপল, তাই না? মানে হচ্ছে আদারওয়াইজ গভর্নমেন্টের এটা তো ইনকাম মানে প্রফিট মেকিং হচ্ছে অর্গানাইজেশন না। সো দে হ্যাভ টু লিভ উইথ আওয়ার ওন ট্যাক্সেস। তো ইন্স্যুরেন্সের জিনিসটা আমরা বললাম, ইন্স্যুরেন্স করে রাখি কিসের জন্য? কেউ বলতে পারবেন কখন আমরা ইন্স্যুরেন্স করি? স্যার ওই যে কোনো জিনিসের সাথে রিস্ক অ্যাসোসিয়েট থাকলে ওটার জন্য আর কি ইন্স্যুরেন্স করি। Insurance group. Basically, we're giving some amount of money every month or every year based on some properties, তাই না? মানে হচ্ছে যদি রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে, সাপোজ লাইক হচ্ছে আমরা গোল্ড ডিপোজিট করতে চাচ্ছি ব্যাংকে, তো ব্যাংকে ডিপোজিট করলে সেটার সাথে যেহেতু রিস্ক অ্যাসোসিয়েটেড আছে, আমরা কি করি মাসে মাসে আমাদের বা বছরে আমাদের কিছু হারে টাকা দিতে হয় যে আমার গোল্ডটা ডিপোজিট করো। বা ইন্স্যুরেন্সের মেইন কনসেপ্ট যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বলি বা লাইফ ইন্স্যুরেন্স বলি, সেটা আমরা হচ্ছে কিছু টাকা হচ্ছে ওখানে গেলে প্রিমিয়াম বলি, তাই না? ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা হচ্ছে ওখানে সেন্ড করি। যদি হচ্ছে ওই ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যায় আফটার সার্টেন
এর মধ্যে, ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে, বা হচ্ছে আপনার যদি হচ্ছে আমি আমি যদি মারা যাই সাপোজ, লাইক মানে আই ডিড এ লাইফ ইন্স্যুরেন্স এন্ড দেন আই গট ডাইড, তো হচ্ছে ওই সময় কি হবে, আমার হচ্ছে যে নির্দিষ্ট অ্যামাউন্ট টাকাটাও আমাকে দেওয়ার কথা ছিল, দে হ্যাড টু রিটার্ন অল অফ দিস মানি, তাই না? ওরকম একটা কনসেপ্ট থাকে। তো ইন্স্যুরেন্স বেসিক্যালি ওইটাই, মানে হচ্ছে প্রটেকশন এগেইনস্ট দ্য সার্টেন টাইপ অফ ইমার্জেন্সিস এন্ড ক্যাটাস্ট্রফিক অকারেন্সেস। সো আমরা যদি ট্যাক্স এর মধ্যে যাই, ট্যাক্স এর মধ্যে হচ্ছে প্রথম কি জিনিস আছে, এগুলো সব বাংলা কথা আজকে, প্রপার্টি ট্যাক্স এর কথা বলছি। তো এটা হচ্ছে আমরা কখন প্রপার্টি ট্যাক্সটা প্রোভাইড করি, যখন হচ্ছে আমরা লোকালিটিতে আমাদের যে বাসা বাড়ির হোল্ডিং ফি বললাম, আমার জমিতে যখন রেজিস্ট্রি বিল্ডিং গুলোতে যায়, সেখানে হচ্ছে ট্যাক্স দিতে হয়, তাই না? রেভিনিউ স্ট্যাম্প ইউজ করতে হয়, ট্যাক্স দিতে হয়। তো প্রপার্টি যদি আপনি মানে ইয়ে করেন, মানে হচ্ছে ইনহেরিট করেন, ইন দ্যাট কেস ইউ উইল টু give some amount of money to the government. That's our property tax. তারপর কি, এটা হচ্ছে, এটা দেখেন, ইটস এ ডাইরেক্ট ট্যাক্স এন্ড ক্যান নট বি পাস টু দ্য কাস্টমার। সাপোজ লাইক ইউ আর সেলিং এ প্রোডাক্ট টু এ কাস্টমার, সো ইউ ক্যান নট ইনক্লুড ইন প্রপার্টি ট্যাক্স টু দ্য প্রোডাক্ট কস্ট। তো আমি যখন হচ্ছে সাপোজ লাইক আই হ্যাভ এ সোপ ইন্ডাস্ট্রি, আমি যখন হচ্ছে সোপের হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টটা বানাবো, তখন কিন্তু এই যে আমার প্রপার্টি ট্যাক্স, যেটা প্রপার্টি মানে কি, এখানে আমার হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি জমি আমি কিনে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমার ইকুইপমেন্ট কিছু কিনলাম, বা হচ্ছে আমার ঠিক মানে জমি টমি যা কিনলাম, আমার যে প্রপার্টি মানে ওন ওন করা যে জিনিসটা, সেটার উপর যদি আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, সেটা কিন্তু আপনি প্রোডাক্টের উপর পাস করতে পারবেন না, যাতে করে হচ্ছে আমার যে বায়ার যারা আছে ওরা যাতে হচ্ছে ট্যাক্সটা দেয়, ওরকম কিন্তু করা যাবে না। সো ইটস এ ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স না, কাস্টমার উপর দেওয়া যাবে না। বুঝতে পারলাম এটা কোন ধরনের ট্যাক্স। জি স্যার। তারপর আছে এক্সাইজ ট্যাক্স। এগুলা কিন্তু হচ্ছে অনেক সময় আপনাদের নোট, শর্ট নোটস লিখতে বলবে, যে রাইট অন শর্ট নোটস অন দ্য প্রপার্টি ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, এরকম নোট আসবে। তো এগুলা জিনিসটা কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা একটু বাংলাতে লিখতে হবে আর কি। আচ্ছা, এক্সাইজ ট্যাক্স জিনিসটা কি, সেটা হচ্ছে ইনক্লুড দ্য চার্জেস ফর ইম্পোর্ট, কাস্টম ডিউটিস, ট্রান্সফার দ্য স্টক এন্ড বন্ডস, সেলস অন প্রোডাক্ট। It is levied on the federal and the state government. It is indirect tax and can be passed on the customer. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইনডাইরেক্ট ট্যাক্স এর কথা আমরা কি বলছি, এই যে আমরা যে বলিনি, যে ট্রাম্পের কথা চিন্তা করেন, ও যে বলছে আমরা হচ্ছে ইয়ে করবো, কি জানি বলে ওই আম, কি করছো, আমি ওয়ার্ডটা ভুলে গেলাম, ওই আম, এই ওয়ার্ডটাকে কি বলে, আমার মাথায় আসতেছে না হঠাৎ করে ইনস্ট্যান্টিনিয়াসলি। আমাদের উপরও কি দিল, ট্যারিফ, হ্যাঁ এই তো মনে পড়ছে, ট্যারিফ। ট্যারিফ জিনিসটা কি বলতে পারবেন? তো ট্যারিফ হচ্ছে যে রপ্তানি করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ওই ট্যাক্স দিতে হয় আর কি। সেটা হচ্ছে আমাদের কাস্টম ডিউটিকে যেটা বলি, সেটাই হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি ট্যারিফ। তো আমি যখন হচ্ছে কোনো একটা ফরেন কান্ট্রিতে আই এম সেলিং সাম অ্যামাউন্ট, আই নিড টু পে সাম অ্যামাউন্ট অফ মানি টু দ্যাট গভর্নমেন্ট, ফরেন গভর্নমেন্ট। সো আমি যে ওর দেশে হচ্ছে বিজনেস করতে চাচ্ছি, ওর অনেক ক্লাস স্টার্ট থাকে, তাই না? এরকম গুডস আনলে আমাকে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, ওরকম আনলে এটা একটা ট্যাক্স এর মধ্যে পড়ে। এটা আরেক নাম বলতেছে এক্সাইজ ট্যাক্স। এখন এই যে ট্রাম্প বা হচ্ছে হোয়াইট আমেরিকান যে জিনিসটা হচ্ছে, মানে ওরা মানে অ্যাডামেন্টলি হচ্ছে আপনার রেকগনাইজ করতে চাচ্ছে না, এটা হচ্ছে আপনার ইনফ্লেশন কেন বেড়ে যায়, বা হচ্ছে মার্কেট গুডস এর হচ্ছে মানে প্রাইস কেন বেড়ে যায় যখন আমরা ট্যারিফ রেট অনেক হচ্ছে বেশি বসাই। যেমন আমরা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে 300% ট্যারিফ বসানো। সো এটার কারণে কিন্তু হচ্ছে যে কারটা আমার হচ্ছে জাপানে বা হচ্ছে আপনার জার্মান জার্মানিতে যেই টাকায় হচ্ছে সেল করতো, সেটা যখন আমার দেশে আসছে, এটার প্রাইস হচ্ছে 3 গুণের বেশি হয়ে যাচ্ছে, আবার কোটি টাকা চলে যাচ্ছে, কখনো হচ্ছে 30 লাখ আর 50 লাখ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এরকম ছিল না, তাই না? তো আমরা যখন জি এক্সাইজ স্যার। ট্যাক্স দিচ্ছি, সেটা বেসিক্যালি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ওইটা কিন্তু হচ্ছে আমার এক্সপোর্টার হচ্ছে আমার গভর্নমেন্টকে পে করছে, ঠিক আছে, কিন্তু ও যখন আমার কাছে সেল করবে, তখন কিন্তু প্রোডাক্ট প্রাইসের সাথে হি অর শি উইল অ্যাড দ্যাট মানি, তাই না? মানে হচ্ছে প্রোডাক্ট প্রাইসের সাথে সেটা কিন্তু অ্যাড করে দিবে। তো আমি যখন ওই প্রোডাক্টটা কিনতে যাব মার্কেট থেকে, তখন কিন্তু ওই যে এক্সাইজ ট্যাক্স হচ্ছে আমার যে কোম্পানিটা পে করেছিল গভর্নমেন্টকে, সেই টাকাটা কিন্তু ও বেসিক্যালি আমার কাছ থেকে তুলে নিচ্ছে, তাই না? সো এটা কিন্তু হচ্ছে খুবই ডেট্রিমেন্টাল, কারণ হচ্ছে এই যে ইকোনমির কোলাপসিং হয় যখন হচ্ছে আপনার এই যে ইউএস এর যেটা হবে এখন, মানে ওরা হচ্ছে গণহারে হচ্ছে আপনার ট্যারিফ গুলো ইম্পোজ করেছে, ওদের কিন্তু হচ্ছে মানে নর্মাল গুডস যেগুলো আছে, সেগুলোর প্রাইস কিন্তু অত্যাধিক পরিমাণ বেড়ে যাবে। তো হচ্ছে মার্কেটে হচ্ছে আপনার বেড়ে যাবে, এটা হচ্ছে ইনফ্লেশনের হচ্ছে একটা ইনিশিয়াল স্টেপ আর কি, যদি হচ্ছে ফেডারেল রিজার্ভ হচ্ছে এটার এগেনস্টে কাজ না করে, মানে সুদ হার যদি কমায় না দেয় আর কি, বাজারে মানি ফ্লো কমায় দিবে ওরা। মানে এটা তো জানি কিভাবে হচ্ছে আমরা মনিটারি ভ্যালুতে, এগুলো হচ্ছে অনেক বেসিক থিং। আর আপনাদের যদি ইকোনমিক্স পড়ানো হয়, তখন হচ্ছে ইকোনমিক্স না হচ্ছে কি জানি বলে ওটাকে, ওই কোর্সের নাম কি, হ্যাঁ ইকোনমিক্স এর ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স বলি আমরা।
তো ওগুলো যদি পড়ানো হয়, ইন দ্যাট কেস হয়তো বা বলার কথা যে সেন্ট্রাল ব্যাংক কিভাবে হচ্ছে ইনফ্লেশনটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে বা ডিফ্লেশনটা অ্যাডজাস্ট করে, যে আমরা সুদ হারকে চেঞ্জ করি, যেটা ইন্টারেস্ট রেটকে চেঞ্জ করে মানে বাজারে মানি ফ্লো ইনক্রিজ করে আর ডিক্রিজ করি। সো দ্যাটস হাউ উই ক্যান চেঞ্জ আওয়ার ইনফ্লেশন রেট। সো ইটস ভেরি স্লো প্রসেস, এন্ড একবার যদি ইনফ্লেশন হয়ে যায় এটাকে কার্ভে নামায় নিয়ে আসা হচ্ছে ইট টেক্স এ লং টাইম। সো এর জন্যই হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এত ডেট্রিমেন্টাল আর কি। তো যাই হোক, তো হচ্ছে এই যে ট্যারিফ গুলা দেওয়ার কারণে এটা হচ্ছে গভর্নমেন্টের দু ধরনের পলিসি থাকতে পারে, যাতে হচ্ছে এই যে ফরেন সস্তা প্রোডাক্ট যাতে দেশের মার্কেটে না ঢুকতে পারে, এবং দেশের মানুষ যাতে হচ্ছে দে প্রডিউস দেয়ার ওন গুডস। ওরকম যদি হয়, ইন দ্যাট কেস হচ্ছে ওই পার্টিকুলার প্রোডাক্টের উপর হচ্ছে ওরা বেশি ট্যারিফ ইম্পোজ করতে পারে, যাতে করে এটা মার্কেটে যদি আসেও কাস্টমাররা যাতে হচ্ছে এনকারেজ ফিল না করে যে আই নিড টু বাই ইট। কারণ যখন হয় ইউ ফাইন্ড এনি প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ ভেরি হায়ার, জেনারেলি আমরা কি করি, উই জাস্ট এক্সক্লুড দোজ আইটেম ফর আওয়ার গ্রসারি, তাই না? আমরা হচ্ছে ওই আইটেম গুলো কিনতে চাই না, উই ওয়ান্ট সাবস্টিটিউট আইটেমস। সো ওই জিনিসটা করে হচ্ছে গভর্নমেন্ট বাইরের প্রোডাক্ট হচ্ছে দেশের মার্কেটে যাতে হচ্ছে এরকম গণহারে না আসে, আমার দেশীয় প্রোডাক্ট যাতে নষ্ট না করতে পারে, ওটা করতে পারে, যেটা ট্রাম্পের ওয়ান অফ দ্য পলিসি। যাতে করে হচ্ছে ওটা ওর দেশের যে হচ্ছে আপনার গুডস আছে সেটা যাতে হচ্ছে কি হয়, রপ্তানি আরো বাড়ে, প্রোডাকশন আরো বাড়ে, এবং মানুষ যদি বিদেশি প্রোডাক্টের উপর হচ্ছে আকর্ষণ কমে। সো এইটা হচ্ছে একটা প্রসেস। আবার আপনি যদি হচ্ছে সোললি হচ্ছে আপনার মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হন, ইন দ্যাট কেস যদি ইফ ইউ ইনক্রিজ দ্য ট্যারিফ, সেটা কিন্তু আবার হচ্ছে খুবই ডেঞ্জারাস জিনিস, তাই না? ওভারঅল হচ্ছে মার্কেটে হচ্ছে ইনফ্লেশন চলে আসবে, প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। সো these are the cases and these are the process how can you impose tariff, but the ultimate bottom line is our excise tax basically is indirect taxes that is ডাইরেক্টলি পাসেস টু মি, তাই না? মানে আমার উপর চলে আসতেছে, সো আমার দিতে হবে। তো এটাই হচ্ছে এক্সাইজ ট্যাক্স। তারপর যদি আমি বলি ইনকাম ট্যাক্স, এই জিনিসটা সবচেয়ে হচ্ছে আমার মানে হচ্ছে জানি, তাই না? ইনকাম ট্যাক্স এর কথা অলরেডি বলে ফেলছি, বেসিক্যালি গ্রস আর্নিং আমি যেটা পাচ্ছি সেটার উপর আমি ইম্পোজ করি। তো ইন্ডাস্ট্রি গুলার কথা যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু ইনকাম ট্যাক্স হচ্ছে এক এক ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম। যেমন আমার আপনার যত গভর্নমেন্টের এমপ্লয়ীদের হচ্ছে যত স্যালারি পাবো, সেটা কিন্তু নর্মাল ইনকাম ট্যাক্স হচ্ছে 10% ইন কারেন্ট কারেন্ট ফাইন্যান্সিয়াল স্কিম। কিন্তু সিগারেট কোম্পানি গুলার হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স কত বলতে পারবেন? এই যে ব্যাট, বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যাক্স প্রোভাইড করে গভর্নমেন্টকে, ওরা হচ্ছে অ্যারাউন্ড দেখবেন এই এই বছর ব্যাট দিয়েছে 27,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, এরকম করে হচ্ছে নিউজ আসে এত টাকা ট্যাক্স দিয়েছে। তো সেটা বেসিক্যালি ট্যাক্স, বাট এই ট্যাক্সের অ্যামাউন্টটা কত, ইনকাম ট্যাক্সের অ্যামাউন্টটা কত, কেউ কি জানেন? সিগারেটের উপরে তো স্যার অনেক বেশি, এটা কত পার্সেন্ট আসলে খেয়াল নাই। হুম, ইনকাম ট্যাক্স একটা হচ্ছে ওই ওইগুলা হ্যাজার্ডাস সাবস্টেন্স ওরা মার্কেটে সেল করছে এর জন্য ওদের উপর একটা ট্যাক্স থাকে, আবার ইনকাম ট্যাক্স আলাদা থাকে। তো নর্মালি ইন্ডাস্ট্রি গুলো থেকে 27% থেকে হচ্ছে একদম 57% পর্যন্ত ইনকাম ট্যাক্স যেতে পারে। এবং সিগারেট ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে ইটস ভেরি লার্জ। এর জন্যই কিন্তু হচ্ছে আপনার ওই ব্যাট গুলো এত দিচ্ছে। তাহলে চিন্তা করুন ওদের প্রফিটটা কত। ওরা যদি হ্যাঁ ইয়ারলি অ্যারাউন্ড 27,000 আর 30,000 ইনকাম ট্যাক্সই দেয়, তাহলে ওদের প্রফিট কত হতে পারে? স্যার, এই ইনকাম ট্যাক্সটা কি কোম্পানির জন্য নাকি হচ্ছে যারা এমপ্লয়ি আছে তাদের জন্য? এমপ্লয়ীদের না, জন্য তো মনে হয় না। এটা সবার জন্যই হতে পারে। যেমন আমি তো বললাম এই যে এমপ্লয়ীদের জন্য কিন্তু ইনকাম ট্যাক্স আছে। যেমন আমি গভর্নমেন্ট যদি আমি এমপ্লয়ি বলি, আমার সমস্ত কিছু থেকে হচ্ছে 10% কেটে রাখে অটোমেটিক্যালি, সো দ্যাটস মাই ইনকাম ট্যাক্স। এখন একটা সিগারেট কোম্পানির কথা যদি বলি, ব্যাট ওরা বছরে বিক্রি করেছে 50,000 কোটি টাকা বিক্রি করলো। তো ওই যে ওরা বিক্রি করলো সেটার উপর হচ্ছে ওরা সাপোজ লাইক ওর উপর 27% আমি হচ্ছে ট্যাক্স ইম্পোজ করেছি ওই সিগারেট কোম্পানির উপর। তারা কিন্তু ওই 50,000-এর 27% টাকা কিন্তু আমাকে ট্যাক্স হিসেবে প্রোভাইড করতে হবে, ওইটা ইনকাম ট্যাক্স গ্রস আর্নিং এর উপর। সো সাপোজ লাইক আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, আমার গভর্নমেন্ট এমপ্লয়ি 9 গ্রেডের হচ্ছে স্যালারি হয় অ্যারাউন্ড হচ্ছে 42,000 টাকা পার মান্থ, এর উপর হচ্ছে আমার 10% ইনকাম ট্যাক্স, তার মানে হচ্ছে আই নিড টু পে 4.2K পার মান্থ, তাই না? এটা হচ্ছে আমার দিস ওয়ান ইজ মাই গ্রস আর্নিং, যেটা হচ্ছে আমার গ্রস, আমি এত টাকা পেতাম, বাট আই নিড টু প্রোভাইড মাই ইনকাম ট্যাক্স 4.2K। সো এটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার নেট আর্নিং, তাই না? ইন এ জি স্যার। সিমিলার ম্যানার একটা ইন্ডাস্ট্রি যদি চিন্তা করি যে মানে যেটার কথা বললাম 27% থেকে আপনার এটা 57% থেকে 60% পর্যন্ত ভ্যারি করতে পারে ইনকাম ট্যাক্স, ডিপেন্ডিং অন কি ধরনের হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি কিরকম হচ্ছে করছে। যেমন আরএমজি তে কিন্তু হচ্ছে ইনকাম ট্যাক্স খুবই কম, কারণ এটা হচ্ছে এটা ওইভাবেই হচ্ছে সেট করা সাবসিডাইজড। এরা হচ্ছে গণচুর হয়, ওরা হচ্ছে সবসময় নাটক করে ওরা লসে চলছে, কিন্তু এদের হচ্ছে মেইন আরএনজি সেক্টরে ডেভেলপ হয়ে আছে শুধুমাত্র বাইরে টাকা পাচার করার জন্য। এরা যে কাজটা করে ওরা হচ্ছে খুব লাফালাফি করে না যে গভর্নমেন্টের আমাদের হচ্ছে ইকোনমি ওরা ধরে রাখছে, অমুক তমুক করছে। এরা জি যেটা স্যার। করে সেই কাজটা, হ্যাঁ।
ওরা করে কি, ওরা হচ্ছে দেখবেন আরএমজির প্রত্যেকটা প্রোডাক্ট দে আর ইম্পোর্টিং ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ। প্রত্যেক প্রোডাক্ট বলছি, মানে র মেটেরিয়ালস দে আর ইম্পোর্টিং ফ্রম দ্য আদার কান্ট্রিজ। সো ওদের কিন্তু ইনকাম বেসিক্যালি খুবই কম। ওরা বলে না এত বিলিয়ন ডলারের আমাদের হচ্ছে বিজনেস ও মুক্ত মুখ, এটা হচ্ছে বিজনেস প্ল্যানের কথা বলে। হোয়াট দে ডোন্ট সে যে ওদের অ্যাকচুয়াল ইনকাম কত, এন্ড দে আর জাস্ট মানি লন্ডারিং ইট। মানে এটা হচ্ছে একটা বিশাল স্ক্যাম ওই আরএমজির মালিক গুলার। ওরা হচ্ছে অধিকাংশ যে ইনকামটা সেটা হচ্ছে দে আর নট রিটার্নিং ইন টু দ্য কান্ট্রিজ, এবং হচ্ছে কমপ্লিট লুপের মধ্যে হচ্ছে ঘুরে রাখে। আর গভর্নমেন্টের কাছে হচ্ছে কান্নাকাটি যে আমাদের হচ্ছে এখানে অমুক এখানে তমুক, এটা করছে না। ওরা স্যালারি দেয় কত আর হচ্ছে দাঁড়ায় আছে কত। তো ওরা হচ্ছে বিশাল একটা স্ক্যাম ইয়ের মধ্যে দাঁড়ায় থাকে আর কি আরএমজি গুলো, এবং ওটা সাবসিডাইজড অলওয়েজ দেখবেন ওদের সাবসিডাইজ করে রাখছে। ওদের হচ্ছে টাকা, ইনকাম ট্যাক্স একদমই কম। তো এটা একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকেন গভর্নমেন্ট থেকে, যেমন হচ্ছে আপনি এমন জায়গায় প্ল্যান্ট দিতে যাচ্ছেন যেখানে হচ্ছে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল জোন নাই, তো অনেক সময় এনকারেজ করার জন্য গভর্নমেন্ট কি বলে, আচ্ছা তোমাকে 5 বছরের জন্য আমরা কোনো ইনকাম ট্যাক্স ভরবো না, তুমি যদি ওই জায়গায় প্ল্যান দাও বা ওরকম প্ল্যান দাও। এরকম দেখবেন আমাদের এনবিআর এর হচ্ছে ওয়েবসাইটে অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি এর জন্য, মানে হচ্ছে বিভিন্ন রকম প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন রকমের হচ্ছে আপনার ক্যাটাগরির হচ্ছে ইনকাম ট্যাক্স হচ্ছে ইম্পোজ করা। আবার যেমন আমাদের 3 লাখ টাকার কম যাদের হচ্ছে বার্ষিক ইনকাম, ওদের কিন্তু আবার ইনকাম ট্যাক্স নাই, ইনকাম ট্যাক্স শূন্য। এরকম করে বিভিন্ন ক্যাটাগরাইজড আছে, তাই না? এটা হচ্ছে অলওয়েজ সেট করা থাকে ইন্ডাস্ট্রি গুলোর জন্য সেট। তারপর যদি আমি ইনকাম ট্যাক্সের কথাটা বললামই, তারপর যদি সার ট্যাক্স বলি, সার ট্যাক্স কি জিনিস এটা বলছি, ইন অ্যাডিশন টু নর্মাল ট্যাক্স a corporation have to pay an income tax on the gross earning above a certain base limit. This additional tax is known as a SAR tax। মানে আপনি তো ইনকাম ট্যাক্স প্রোভাইড করলেনই, এর উপরেও ট্যাক্স দিতে হবে। সাপোজ লাইক এত বেশি ইনকাম করছেন, এই যে যেটা বারবার আমি কথা বলছি যে ব্যাটের উদাহরণ দিয়ে আর কি, ওরা এত বেশি ইনকাম করে, মানে হচ্ছে একটা সার্টেন বেজ লিমিট বলে যে এত টাকার থেকে যদি বেশি ইনকাম করো তুমি তো তোমার উপর ইনকাম ট্যাক্স যতটুকু ইম্পোজ করা আছে সেটা দিবাই, প্লাস হচ্ছে তুমি আরো অ্যাডিশনালি হচ্ছে দিবা বাকি তখন যত টাকা আর্ন করছো। তো ওরকম যদি হচ্ছে কন্ডিশন থাকে, মানে ইফ ইউ আর্ন মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি, ইন দ্যাট কেস ইউ নিড টু পে অ্যানাদার অ্যাডিশনাল ট্যাক্সেস, দ্যাট ইজ দ্য সার ট্যাক্স। সো সার্টেক্স হচ্ছে কখন, সার্টেক্স হচ্ছে আমি যদি অনেক বেশি ইনকাম করি, একটা সার্টেন বেজ লিমিট, এটা বেজ লিমিট সেট করা থাকে এনবিআর থেকে যে এত ডলার, এত টাকার হচ্ছে বেশি হলে হচ্ছে ইউনিট টু পে দ্যাট অ্যামাউন্ট অফ মানি এক্সট্রা টাকার উপর। সো এটা হচ্ছে আমার নর্মাল ইনকাম ট্যাক্স তো দিতেই হবে, এর পাশে এডিশনাল আমি যে বেশি ইনকাম করলাম এর উপর হচ্ছে সার্টেক্স দিতে হবে। সার্টেক্স থেকে বলছি, সার্টেক্স দিতে হবে। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। এরপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স কি? ইটস এ লেভাইড অন দ্য প্রফিট মেড ফ্রম আ সেল অফ এ ক্যাপিটাল অ্যাসেট। এই জিনিসটা কি, এই যে আমরা যখন হচ্ছে আমরা রেজিস্ট্রি বিল্ডিং এ গিয়ে হচ্ছে জমি বিক্রি করি, যে একজনের জমি আরেকজনের কাছে বিক্রি করছি, তখন মনে আছে, মানে আপনারা তো করেন না, আমি নিজেও জীবনে করি নাই, মুখে মুখে শুনছি আর কি। তো তখন কি হয়, মানে হচ্ছে আমাদের ওই কিন্তু ওই ভূমি অফিসে কিন্তু হচ্ছে টাকা দিতে হয় হচ্ছে গভর্নমেন্টকে হচ্ছে জি একটা স্যার, সার্টেন লিমিটের মধ্যে। খাজনা দিতে হ্যাঁ হয় আর কি, খাজনা বলে। হ্যাঁ হ্যাঁ। তো খাজনা দিতে হয়, খাজনা একটা আছে সেটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। যে খাজনার কথা বললেন এটা বেসিক্যালি যে প্রপার্টি ট্যাক্স যেটা প্রথমে বললাম। এর উপর আলাদা একটা ট্যাক্স আছে যখন সাপোজ লাইক আই এম সেলিং মাই ল্যান্ড অর মাই প্রপার্টি টু ইউ। তো ওরকম করে যদি বিক্রি করি, এটা গভর্নমেন্টের যখন রেজিস্ট্রি করা হয় তখন কিন্তু ওইটার উপর অ্যাডিশনালি কিছু ট্যাক্স দিতে হয়, এই যে একজন জি স্যার, থেকে দলিল অ্যাসেট দলিল আরেকজনে রেজিস্ট্রি ট্রান্সফার করার করছে। সময় স্যার। হ্যাঁ হ্যাঁ। তো ওইটাকে বলি আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো সেটা তো আছে। তারপরে এক্সেস প্রফিট আছে, এক্সেস প্রফিট ট্যাক্স, যেটা ইউএসএ তে অলওয়েজ ওরা করতে থাকে। যদিও হচ্ছে ওদের বিলিয়নিয়ারদের ট্যাক্স রেট অনেক কম, ওরা ট্যাক্স ফাঁকি দেওয়া অনেক কিছু জানে। যত বেশি হচ্ছে টাকা তত বেশি ট্যাক্স ফাঁকি দেওয়ার কায়দা জানে। যেমন আমার আপনার ছাড় না, ইনকাম ট্যাক্স 10% দিতে হলে ওরা কেটে রেখে দিবে। কিন্তু আপনি যদি হচ্ছে ইফ ইউ বিং এ পাওয়ারফুল পার্সন ইউ ক্যান জাস্ট স্কিপ ইউর অল ট্যাক্সেস। সো এটাই করে আর কি, লয়ার টয়ার ধরে বিভিন্ন ক্লজে বিভিন্ন হচ্ছে ফাঁক ফোকর আছে আর কি, এন্ড দে জি ইউটিলাইজ স্যার, ইট ওই যে অল। অনেক চ্যারিটি হুলচুল করে টরে মানে হ্যাঁ ট্যাক্স ফাঁকি হ্যাঁ, দেয়। এটাই। তো এক্সেস প্রফিট ট্যাক্সের মধ্যে কি আছে, ডিউরিং ওয়ার অর সেল অফ দ্য ফায়ার আর্মস ইনক্রিজেস এন্ড হিউজ প্রফিট অফার। সাপোজ লাইক হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ আর যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে অ্যামুনিশন সাপ্লাই হচ্ছে ফ্রম দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাই না? তো বেসিক্যালি তো হচ্ছে গভর্নমেন্ট আর নট সাপ্লাইং ইট, এখানে যারা ম্যানুফ্যাকচার করে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, যেমন হচ্ছে ইউএসএ তে আপনার হচ্ছে ওরা কিন্তু আর্ম মেকিং, আর্ম যারা হচ্ছে মেক বানায় বা হচ্ছে ইউএসএ যে হচ্ছে আপনার অ্যামুনিশন গুলো যারা বানায় তারা হচ্ছে বিজনেস প্রাইভেট ভেঞ্চার। সো ওরা কিন্তু হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ হচ্ছে আপনার প্রফিট করে যখন হচ্ছে ওয়ার গুলা বাঁধে। এর জন্য তো ওয়ার অলওয়েজ টিকায় রাখে, কারণ হচ্ছে যত বেশি ওয়ার তত বেশি আর্ম সাপ্লাই তত বেশি হচ্ছে ওদের প্রফিট। ইউএসএ তারাই আছে এটার উপর।
তো তখন হচ্ছে অ্যাডিশনালি আরো ট্যাক্স দেওয়া হয়, যে সার্টেন অ্যামাউন্ট ইনক্রিজ করে যায় অ্যাডিশনালি, তখন হচ্ছে এক্সেস প্রফিট ট্যাক্স আর কি নেওয়া হয়। নর্মাল ট্যাক্স, নর্মাল ইনকাম ট্যাক্স, সার ট্যাক্স, এর উপর এক্সেস প্রফিট ট্যাক্স ওইভাবে নেওয়া হয় আর কি। আর ট্যাক্স এক্সেমশনের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। এই যে আমরা যে হচ্ছে ডেপ্রিসিয়েশন করি, ডেপ্রিসিয়েশনের উপর কোনো কিন্তু ট্যাক্স নাই। এটা কিন্তু আমরা প্রথমেই সরায় রাখি, আমরা এটাকে কি হিসেবে দেখাই, শুধু কস্ট হিসেবে দেখাই, কিন্তু এটা তো কস্ট না। ওই টাকাটা আমি আলাদা করে সরায় রেখে আমার পকেটে ঢুকায় রাখতেছি, তাই না? এটা আমি প্রথমেই সরায় রাখি, ট্যাক্স এটা কস্ট হিসেবে দেখায়, যাতে করে আমার ইনকামটা আদৌ কম দেখায়। আমি হচ্ছে আমার প্রফিট পজিটিভ পোর্শনে ওকে দেখাই না, যাতে আমার ট্যাক্স যাতে না দিতে হয়। এবং ডেপ্রিসিয়েশনের উপর কখনোই আসলে ট্যাক্স দিতে হয় না আর কি। তো যখন আমরা ক্যালকুলেশন করি, তখন ডেপ্রিসিয়েশনটা আসলে গ্রস আর্নিং এ দেখানো হয় না, মানে পজিটিভ পোর্শন হিসেবে দেখানো হয় না, নেগেটিভ হিসেবে দেখানো হয়। তারপর ডিভিডেন্ড। ডিভিডেন্ড জিনিসটা কি বলতে পারবেন, জানি ডিভিডেন্ড না। কি? ডিভিডেন্ড জিনিসটা হচ্ছে আমরা শেয়ার বাজারে যখন হচ্ছে আমরা শেয়ার কিনি, তখন হচ্ছে আমাকে বলে না, মানে হচ্ছে এত টাকা প্রফিট করলে তুমি এত টাকা পাবা, মানে হচ্ছে প্রতি শেয়ারের হচ্ছে বাজার মূল্য, যে শেয়ার বাজারে যে ইয়েটা থাকে, যে প্রমিসটা থাকে, এই যে এত টাকার শেয়ার কিনলে তুমি যদি হচ্ছে আমরা যদি প্রফিট করি, ইন দ্যাট কেস আই উইল গিভ ইউ 10% or 20% অফ মানি অফ আওয়ার প্রফিট, অর ইউ আর জাস্ট অ্যান ওনার অফ মাই কোম্পানি, এত পার্সেন্ট শেয়ার আছে। যত টাকা ইনকাম করলাম, এটা যদি হচ্ছে 1 লক্ষ শেয়ার থাকে, ইনকামকে 1 লক্ষ ভাগ করে, এখন তুমি যত টাকা এটা শেয়ার নিয়েছো, সাপোজ লাইক আই বট 10 শেয়ার, ওই 10 শেয়ারের পার্সেন্টেজে হচ্ছে দে উইল গিভ সাম প্রফিট। সো দ্যাটস দ্য ডিভিডেন্ড। তো ওটাকে আমরা ডিভিডেন্ড বলি, এবং ডিভিডেন্ডের উপর কোনো হচ্ছে ট্যাক্স নাই। আপনি হচ্ছে এটা কোম্পানি যদি হচ্ছে আমাকে, এই যে আমি কোম্পানি শেয়ার কিনলাম, 10টা শেয়ার কিনলাম, তো আমাকে যে 10টা শেয়ারের এগেনস্টে প্রফিট থেকে, গ্রস প্রফিট থেকে আমাকে দিয়ে দিল, ওইটার উপর কোম্পানির আর্নিং, ওইটা কোম্পানি আর্নিং হিসেবে দেখাবে না, এবং ওইটার উপর হচ্ছে ট্যাক্স দিতে হয় না। সো দ্যাটস দ্য ডিভিডেন্ড ট্যাক্স এক্সেম্পশন। তারপর একটা কনসেপ্ট আছে ক্যারি ব্যাক এন্ড ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড লসেস, এই জিনিসটা কি? সাপোজ লাইক আমার তো এই বছর হচ্ছে আমার প্রফিট হলো, আমার ট্যাক্স দিলাম, এর পরের বছর হচ্ছে আমার কোনো প্রফিট হলো না, আমার লস হলো। তো লসের উপর কিন্তু কখনোই হচ্ছে ট্যাক্স দেওয়া দিবে না। মানে ট্যাক্স শুধুমাত্র কখন আসবে, ইনকাম ট্যাক্স কখন আসবে, যখন হচ্ছে আই এম মেকিং সাম প্রফিট। তো আপনার কোম্পানির যদি হচ্ছে লস হয়, ইন দ্যাট কেস কিন্তু আপনি দিবেন না। তখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি ট্যাক্স রিটার্ন যেতে পারেন। ট্যাক্স রিটার্ন বলি না আমরা, যত টাকা দিয়েছে এটা আমাকে রিটার্ন করো, ওরকম হচ্ছে একটা কনসেপ্ট। এটা হচ্ছে ক্যারি ব্যাক এন্ড ক্যারি ফরওয়ার্ড লসেস এর মধ্যে পড়ে। ইফ ইউর কোম্পানি অফার্স এ লসেস, ইন দ্যাট কেস ইউ ক্যান আস্ক দ্য ট্যাক্স এক্সেম্পশন। তখন এটা করা যায়। আবার ক্যারি ফরওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা এই বছর আমি ট্যাক্স দিব না, সামনের বছর আমার যত টাকা হচ্ছে, আমি যেহেতু লস করেছি আমার তেমনি থাকবে না, কিন্তু হচ্ছে যত টাকা আমার হচ্ছে এখানে মানে এডিশনাল থাকে, সেটা হচ্ছে সামনের বছর আমি ট্যাক্স থেকে আমি এত টাকা কম দিব। সেটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করে। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে আরো ডিটেলস হচ্ছে ইকোনমিক্স বইগুলোতে লেখা থাকে, বা হচ্ছে গুগলে সার্চ করলে, চ্যাট জিপিটি কে সার্চ করলেই হচ্ছে বলে দিবে, একদম সুন্দর করে লিখে দিবে। এগুলো অনেক সময় আসে আর কি, যে শর্ট নোটের জন্য। তারপর ইনভেস্টমেন্ট ক্রেডিট, এটা আমরা কখন বললাম, ওই যে একটু আগে বললাম, সাপোজ লাইক রংপুরে আমার কোনো আরএনজি ইন্ডাস্ট্রি নাই, অথচ ওখানে হচ্ছে প্রচুর বেকার মানুষ আছে। তো আপনি যদি হচ্ছে, গভর্নমেন্ট অনেক জায়গায় হচ্ছে সাবসিডাইজ দেওয়া থাকে, যে অমুক এলাকায় যদি হচ্ছে তুমি বিজনেস ভেঞ্চার দাও, ইন দ্যাট কেস তোমাকে 2 বছরের জন্য, 5 বছরের জন্য আমরা ট্যাক্স এক্সাম্পশন দিব। বা এরকম বিজনেস যদি দাও, আমরা ট্যাক্স এক্সাম্পশন দিব। এরকম অনেকগুলো থাকে, এটাকে ইনভেস্টমেন্ট ক্রেডিট বলে। তারপর হচ্ছে আমরা কি কন্ট্রিবিউশন, এটা হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ জিনিস কোম্পানিগুলোর জন্য। সেটা হচ্ছে এই যে আমরা বললাম না, যে চ্যারিটি ওয়ার্ক, চ্যারিটি ওয়ার্ক করলে হচ্ছে ট্যাক্স দিতে হয় না। তো এই যে আপনারা ফেস্ট নামান, বা হচ্ছে আমরা তো নামিয়েছি, ফেস্ট নামাই স্পন্সর আনি, আপনাদের কি মনে হয় ওরা আমাদের ভালোবেসে হচ্ছে টাকা দিয়ে দিয়ে দিচ্ছে, তাই নাকি? না স্যার, এটা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট থাকে বাজেট, এটার জন্য এই যে এটাই। ট্যাক্স কম দেয় আর কি এগুলো করে। হ্যাঁ, ওরা তারপর ওই যে বেসিক্যালি চেয়ে ট্রেনিং থাকে। ট্রেনিং করায়, আরো হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন খাতে খরচ করে, রাস্তাঘাট ঠিক করে, এগুলো করে আর কি ট্যাক্স কম। এইগুলাই। চ্যারিটি ওয়ার্ক করলে ওরা আসলে বেসিক্যালি ট্যাক্স ফাঁকি দেয়, আর কোনো কিছুই না। তো চ্যারিটি ওয়ার্ক করে ওরা হচ্ছে দেখায় কি, ওই যে আমরা হচ্ছে গরিবদের হেল্প করছি, অমুক করছি, যে আড়ং এর যে ভুংবাং নাটক গুলো আছে, আড়ং করে, তারপর হচ্ছে লাইফ বয় থাকে, যেটা ওরা করে, ওরা ভালোবেসে করে না, ওরা বরং ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করে। তো আমাদের যে স্পন্সর গুলো ওরা দেয়, ওরা দেখায় কিন্তু হচ্ছে আমরা এত টাকা হচ্ছে ইউনিভার্সিটি দিয়েছি স্পন্সরের কাছে। এক ঢিলে দুই পাখি মারে, একই জিনিস হচ্ছে ওদের ওখানে ইয়ে হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয়। দ্বিতীয় কথা হচ্ছে ওরা ট্যাক্স ওটা দিতে হয় না। তো এই জিনিসগুলা করে, এটাকে কন্ট্রিবিউশন, সোশ্যাল কন্ট্রিবিউশন বলছে। তো সবকিছুর মধ্যে আসলে লুপ হোল আছে, কোম্পানিগুলো তো জীবন ওদের প্রফিট ছাড়া কখনো আমাদের হচ্ছে দিবে না, তাই না?
তো ওই ইয়েগুলা হচ্ছে ওরা করে রাখে আর কি। এইগুলো হচ্ছে ট্যাক্স এর কথাবার্তা আর কি। আমাদের ট্যাক্স তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফের সাথে খুবই ইন্টিগ্রেটেড কনসেপ্ট, সো উই নিড টু নো অ্যাবাউট ইট। এবং সামটাইমস দেয়ার আর সাম কোয়েশ্চেন্স হচ্ছে যে রাইট শর্ট নোটস অন এক্সাইজ ট্যাক্সেস অন ইনকাম ট্যাক্সেস অর সার ট্যাক্সেস। তখন আপনারা আশা করি পারবেন, যদি বাংলা আসে পারবেন না ওরকম। জি স্যার। If you don't clear about the concept, just ask the chat GPT যে what is the Sartex, when I give to Sartex, or বাংলাদেশে হচ্ছে Sartex এর রেঞ্জ কত। ওগুলো কিন্তু চ্যাট জিপিটি কে সার্চ দিলে দে উইল গিভ সাম ইনফো, যদিও এটা হচ্ছে অনেক সময় ফ্যাব্রিকেটেড থাকে, ওরা হচ্ছে ওভাবে মানে হচ্ছে ডেটা জেনারেট করে নিজের মতো আর কি। বাট নর্মাল গুগলে যদি সার্চ দেন তখনই কিন্তু অনেকটা চলে আসে ডকুমেন্ট ডকুমেন্ট সহ। সো ইউ ক্যান ইজিলি নো অল অফ দ্য স্টাফ ইন্টারনেটের যুগে। তারপরে ইন্স্যুরেন্সের কথা তো আমরা অলরেডি একটু বললামই। সেটা হচ্ছে আমরা কি বললাম, অ্যানুয়াল ইন্স্যুরেন্স কর। এটা আমরা ইন্ডাস্ট্রিতে অলওয়েজ ইন্স্যুরেন্স করে রাখতে হয়, সমস্ত ইন্ডাস্ট্রিতে। কোন সময় বয়লার ফাইটে যায়, মানে ব্রাস্ট হয়, কোন সময় আবার হচ্ছে কম্প্রেসর হচ্ছে নষ্ট হয়ে যায়, নো ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তো অনেক বেশি টাকার যখন জিনিসপত্র হয় এগুলো সবকিছু ইন্টারেস্ট মানে ইন্স্যুরেন্স করে দেওয়া থাকে, যে আমার এত বছরের মধ্যে ক্যাটাস্ট্রফিক কোনো যদি অ্যাক্সিডেন্ট ঘটে, ইন দ্যাট কেস ইউ উইল গিভ মি দ্য হোল অ্যামাউন্ট অফ মানি। বাট ওইটা করার জন্য আমার মাসে মাসে বা বছর বছর কিছু ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয়। মানে হচ্ছে আমি কিছু টাকা প্রতি বছর দিচ্ছি ওকে, মানে ও চার্জেস রাখতেছে, তাই না? ওরকম একটা কনসেপ্ট থাকে। তো এখানে কি বললো, দ্য অ্যানুয়াল ইন্স্যুরেন্স কস্ট অর্ডিনারি ইন্ডাস্ট্রিয়াল কনসার্নের জন্য অ্যাপ্রক্সিমেটলি 1% অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। যত টাকা আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি তার মোটামুটি 1%-এর মতো আমার ইন্স্যুরেন্স কস্ট হিসেবে চলে যায় অলওয়েজ। তারপর আমি যেটা কথা বললাম, এই যে ইঞ্জিনিয়ার শুড নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ ইন্স্যুরেন্স অ্যাভেলেবল এন্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিজ অফ দ্য কনসার্ন রিগার্ড টু দ্য অ্যাক্সিডেন্ট। এগুলো বাংলা কথা। তো এইখানে অনেকগুলো আছে, আমি যখন স্লাইডটা দিব, স্লাইডটা আপনাদের দিয়ে দিছি তাই না? জি স্যার, দিয়ে দিচ্ছেন। এখানে দেখবেন কিছু নোটস আছে, এই যে এখানে আমার যে কিছু হচ্ছে কমেন্ট করে রাখছি, কমেন্টের মধ্যে ওগুলো ডিটেলসে নোট লেখা আছে, মানে হচ্ছে ইংলিশে আর কি। তো এই জিনিসগুলা কি, মানে হচ্ছে আপনার অ্যাজিউমড লায়াবিলিটিস কি, আমরা যখন ইন্স্যুরেন্স করি ওখানে অনেক ক্লজ থাকে, মানে এরা অনেক লিগাল প্রসিডিউরের মধ্যে যায়। তো অনেক মানে আমার কাছে এগুলো অনেক ডিফিকাল্ট লাগে, এই যে এমওআ সাইন করে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো সাইন করে ইউনিভার্সিটি, কি পরিমাণ লিগাল কথাবার্তা যে লিখে থাকে এগুলো বোঝা যায় না। তো এগুলো আসলে লয়ার ছাড়া খুব ডিফিকাল্ট মানে বোঝা, কথার মারপ্যাচ আর কি। তো assumed liabilities কি is that in which the concern accept in form of the written contract। তো আমার যদি কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে যে এই হচ্ছে তোমার রেসপন্সিবিলিটিস, আই উইল কভার দোজ রেসপন্সিবিলিটিস ইফ দিস অকার্স। সো ইফ দিস অকার্স, সো হচ্ছে ওইটাকে আমরা বলি অ্যাজিউম লায়াবিলিটি। লিগ্যাল লায়াবিলিটির মধ্যে কি কি থাকে, সিভিল রেসপন্সিবিলিটিস থাকবে একটা ইন্ডাস্ট্রি। যেমন হচ্ছে আপনি মানে এমন কোন ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন না যেটার কারণে আশেপাশে মানুষের হচ্ছে ডেঞ্জার হতে পারে, বা হচ্ছে আপনার হচ্ছে নদীর নদীর পানি হচ্ছে আপনি ধ্বংস করে ফেললাম, যেটা আমরা করি তাই না, বাংলাদেশে খুব ভালো করেই করি। সো ওগুলা লিগাল লায়াবিলিটিস এর মধ্যে পড়ে। ওটা ওদের এগেনস্টে আসলে ইন্ডাস্ট্রির এগেনস্টে মামলা করে দেওয়া যাবে, যে সিভিল এন্ড লিগাল লায়াবিলিটিস এর এগেনস্টে। এগুলো ক্রিমিনাল লায়াবিলিটি হিসেবে পড়ে। যদি আমরা করি না, কারণ হচ্ছে ঘুষ দিলে সবই হচ্ছে 7 খুন মাফ। তো কিন্তু তারপরেও এই যে ইন্ডাস্ট্রি যখন সেট করা হয় তখন গভর্নমেন্ট থেকে অনেক লিগাল লায়াবিলিটিস থাকে, যে আপনি ওয়াটার ট্রিটমেন্ট করে দেন, দেন ইউ উইল ডিসচার্জ ইন দ্য রিভার ওয়াটার। তারপর হচ্ছে এয়ার পলিউশন আপনি করবেন না, তারপর হচ্ছে আশেপাশে মানুষের যাতে নয়েজ পলিউশন না হয়, বা হচ্ছে ওখানে যাতে আপনার আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যাতে অ্যাসোসিয়েটেড না রাখি, ওই জিনিসগুলো লিগাল রেসপন্সিবিলিটিস থাকে। এবং মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশে এগুলো কখনোই মানা হয় না। তারপর এই যে এনি concern producing a product which may be dangerous to life or the property, that's a legal responsibility to indirect potential hazard। এই যে এই কথা আমি বাংলায় বললাম আর কি। তারপর দুইটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ নুইসেন্স, একটা হচ্ছে বেইলিজ লায়াবিলিটিস। এই দুইটা কি কখনো শুনছি? না স্যার। আচ্ছা, অ্যাট্রাকটিভ লায়াবিলিটিস কি, সরি অ্যাট্রাকটিভ নুইসেন্স কি। সাপোজ লাইক আপনি একটা ইন্ডাস্ট্রি দিচ্ছেন, ওখানে হচ্ছে বালু জমা করে রাখছেন টনের পর টন, তার কাটার বেড়া টেরা দিয়ে হচ্ছে কমে রাখছেন। এখন এই বালুগুলা দেখলে তো আশেপাশে ছোট মানুষের খুব মজা লাগে, ওদের ঈদ লাগে। তো ওরা যে জিনিসটা করবে মানে হচ্ছে ওখানে আসবে, এবং হচ্ছে ওরা ওইখানে আপনার কি হতে পারে, ওরা হচ্ছে ইনজিওর্ড হতে পারে তাই না, অনেক সময় ইনজুরির শিকার হতে পারে আপনার ইকুইপমেন্ট টিকুইপমেন্ট যেগুলো আছে ওইখানে কাছে এসে। তো ওই যে এই যে আমি বলতেছি, আমি এমন একটা ইন্ডাস্ট্রি দিলাম, ওইটা হচ্ছে আশেপাশের হচ্ছে যারা আন্ডার এজড আছে বা সার্টিন এজ পিপল, ওদের হচ্ছে অ্যাট্রাক্ট করতেছে, ওরা আসতেছে এখানে, এখানে এসে আমার ইন্ডাস্ট্রিতে এসে যদি ওদের যদি হচ্ছে কনসিকুয়েন্সেস এর শিকার হয়, ইন দ্যাট কেস ও সম্পূর্ণ লায়াবিলিটিস আমার নিতে হবে। তো ওইটাকে বলে আমরা অ্যাট্রাকটিভ নুইসেন্স। আপনি এমন কোনো কিছু সেট করবেন না যাতে করে হচ্ছে
আপনার সেট যদি করেও থাকে নেট কেস, আপনার প্রোটেক্টিভ কি নিতে হবে, প্রোটেক্টিভ ব্যারিয়ার হচ্ছে ক্রিয়েট করতে হবে, যাতে করে হচ্ছে কি হয়, আপনার ওইখান থেকে হচ্ছে আশেপাশে মানুষ যাতে অ্যাটলিস্ট না এসে হচ্ছে এখানে কি আপনার ইয়ের শিকার না হয় আর কি, মানে কোনো অ্যাক্সিডেন্টের শিকার না হয় আর কি। বুঝতে পারছি, এটাকে বলে আমরা অ্যাট্রাকটিভ nuisance। তো অ্যাট্রাকটিভ nuisance জিনিসটা আমরা অ্যাভয়েড করি এই সেন্সে যে আমরা আসলো, এসে হচ্ছে ওইখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হলো, যে আশেপাশে ইন্ডাস্ট্রি গুলোতে যেটা হয় তাই না, ওপেন থাকে। তা আমি অ্যাট্রাকটিভ nuisance আটকাবো কিভাবে, আমার ইন্ডাস্ট্রিতে দেখে তো মানুষের মাথা নষ্ট হইতেই পারে। তো এই যে সচেষ্ট হচ্ছে আপনার ব্যারিকেড দিয়ে রাখা, বড় বড় হচ্ছে আপনার তার বেড়া দেওয়া, যাতে মানুষ না আসতে পারে, এবং খুব স্ট্রিক্টলি মেনটেন করা, যাতে হচ্ছে ভিজিটর কারা আসছে আমি হচ্ছে সবাইকে গণহারে পাস না করতেছি, ওরকম যাতে করা থাকে, সেটাকে আমরা অ্যাট্রাকটিভ nuisance ভাবে আটকাতে পারি। বুঝতে পারলাম? জি স্যার। যেমন হচ্ছে আপনার গাজীপুরে 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট হয় না, ওই হচ্ছে আপনার ওই রোড গুলা যে বসাচ্ছে, এটার নাম জানি কি, র্যাপিড পাস ইয়ে যেটা ট্রানজিট যেটা, সেখানে জি তো স্যার। 2 দিন পর পর বিআরটি। অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ। তা জি আমার স্যার তো ওই মন যে ভালো লাগতেই পারে, মানে জসিমউদ্দিনের। মানুষের তো মনে চাইতেই পারে রাস্তার উপর গিয়ে শুয়ে পড়ি, তাই না? রাস্তা দেখতে ভালো লাগতেছে। তো ওইটা অ্যাক্সিডেন্ট হলে ওটার রেসপন্সিবিলিটিস কিন্তু কন্ট্রাক্টরের থাকে। তো যেটা আমরা অ্যাভয়েড করি, এই যে কিছুদিন আগে আপনাদের যদি হচ্ছে রিকল হচ্ছে ওই যে গাজীপুরের ওই ওই থেকে ওইখান থেকে হচ্ছে আপনার উপর থেকে পুরো একটা ইয়ে ভেঙে পড়লো, গাড়ির উপর পড়লো, মনে আছে? গাড়িতে একদম সবাই হচ্ছে স্পটেড, জি স্যার। জি মানে স্যার, ওই উপর যে থেকে। ক্রেন, উত্তরা। ক্রেন হ্যাঁ, একটা হেলে পড়ছিল আর কি হ্যাঁ, উত্তরাতে। গার্ডার পড়ছিল মনে হয় উপর থেকে। জি স্যার। তো আর বাংলাদেশে একটা ছিল হ্যাঁ, মহাখালীতে, একটা হলো না স্যার, একটা ছেলের মাথার উপর দিয়ে রড হ্যাঁ, ঢুকে এই হ্যাঁ, পার দিয়ে ওই পার দিয়ে সেটাই। বেরিয়ে গেছে। ইভেন হচ্ছে বুয়েটেই তো, ওই যে বুয়েটে আপনার পলাশীর পাশে হচ্ছে বিল্ডিং করছে ঢাকা ইউনিভার্সিটি, তো হচ্ছে আমার স্টুডেন্টই কেমিক্যালের, তো ওর হচ্ছে মাথার উপর হচ্ছে যে ইট পড়লো, তারপর হচ্ছে আপনার আইসিইউ তে ভর্তি, এখন ছেলেটা জি মোটামুটি স্যার, একটু ওটা ভালো আছে। ওইটা একটা হ্যাঁ, পোস্ট দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো এখন মানে হি ইজ ফাইন, বাট হচ্ছে হি ওয়েন্ট ফর এ লট, মানে হচ্ছে ইটস জীবন মরণ অবস্থাতে একদম ছিল আর কি, মানে একটু আল্লাহর মিরাকল, আলহামদুলিল্লাহ হচ্ছে সুস্থ হয়ে আসছে আর কি। যাই হোক, তো ডেজার্টটা কনফ্লিক্ট বাংলাদেশে আসলে আপনি কিভাবে মারা যাবেন ইউ নেভার নো, তাই না? একদম, জি মানে স্যার, এই হচ্ছে যে কয়দিন আগে ধানমন্ডিতে সিএনজির উপরে হচ্ছে হ্যাঁ, গাছ পড়ে গিয়ে মারা গেল। হ্যাঁ, মারা যায় না, ওইটা হচ্ছে মানে আহত হয়েছে, বাট হচ্ছে এই যে মাইলস্টোনের কথা যদি আপনি বলেন, মানে হচ্ছে মানে নেভার ইন মাই ওয়াইল্ডেস্ট ড্রিম আই হ্যাভ ইমাজিনড হচ্ছে আপনার যুদ্ধ বিমান হচ্ছে আমার স্কুলের বাচ্চাদের উপর পড়বে, এটা মানুষ দুঃস্বপ্নেও হয়তো বা হচ্ছে কল্পনা করতে পারে, মানে করে না মানে, কিন্তু দ্যাট থিং হ্যাপেন্ড, রাইট? তো বাংলাদেশে যে কিভাবে মরবেন, ওই দিন আমি দেখলাম হচ্ছে আপনার হেঁটে যাচ্ছে এক মহিলা, জাস্ট মানে ম্যান হলে পরে হচ্ছে মানে চলে গেল, 2 দিন পর হচ্ছে লাশ খুঁজে পেল। তো কিভাবে মরবো কিভাবে বেঁচে থাকবো আল্লাহ জানে, মানে হচ্ছে এটাই, এইগুলার কথাই রেসপন্সিবিলিটিস কেউ নাই, যেটা হচ্ছে ওই লিগাল লায়াবিলিটিস এর মধ্যে পড়ে, যখন কন্ট্রাক্টর এই যে আশেপাশে এই যে অ্যাট্রাকটিভ নিউসেন্স কথা বলতে গিয়ে বললাম যে যে ছেলেটার মাথায় ইট করছে, তো ওইটা তো যে কন্ট্রাক্টর ছিল ওকে কিন্তু হচ্ছে বইটা ছেলেরা পাকড়া করছে, অ্যাডমিনিস্ট্রেশনে পাকড়া করছে, এবং হচ্ছে কমপ্লিট যত হচ্ছে আপনার ওই ট্রিটমেন্ট, ও থাইল্যান্ডে হচ্ছে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছিল ছেলেটাকে, ঢাকা মেডিকেলে তো ছিলই। So advanced treatment and other সমস্ত হচ্ছে expenses কিন্তু contractor have to bear it, because it's their legal liabilities to compensate all of these things, কারণ ওদের বিলিং থেকে পড়েছে, এবং they didn't took any they didn't take any measures, মানে হচ্ছে আমরা কিভাবে ওইটা আটকাবো। তো এইটাই হচ্ছে অ্যাট্রাকটিভ nuisance এ মনে পড়ে, যখন আমরা ইন্ডাস্ট্রি সেট করতে যাব তখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। তারপর যদি আমরা কথা বলি বেইলিস লায়াবিলিটিস, এই জিনিসটা কি, এটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বেইলি জিনিসটা তো শুনছি তাই না, বেইল যাকে দেওয়া হয় একজনের, মানে মানে কি বলি আমরা ওটাকে বুঝতে হবে যে মানে, আসামিকে, আসামিকে হ্যাঁ, যে হ্যাঁ, জেল দেয়। কাইন্ড অফ ওরকম বেইল দেওয়া। তো হচ্ছে বেইল ইজ লায়াবিলিটি জিনিসটা হচ্ছে কি, সাপোজ লাইক আপনার হচ্ছে মেঘনা এলএনজি, ও হচ্ছে আপনার ওর যে বিশাল গাড়িগুলো থাকে না এলএনজি কার্ড গুলা, ওরা যে হচ্ছে আপনার লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নিয়ে আসে, ওই যে রাস্তা দিয়ে যায় যেগুলোর নাম কি ভুলে গেছে আমি, ট্রাঙ্কার, তাই না? ট্যাঙ্কার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা। তো ওইটাতে হচ্ছে নিয়ে আপনার ইন্ডাস্ট্রির জন্য ফিউল নিয়ে আসলো, ভালো কথা। এখন ইন্ডাস্ট্রিতে এসে ওইটা করলো কি, অ্যাক্সিডেন্ট করলো আপনার, আপনার ইন্ডাস্ট্রি জমির ভিতরে অ্যাক্সিডেন্ট করলো, করে হচ্ছে এটা ব্রাস্ট হলো। এখন ওই কোম্পানির আসলে ইন্স্যুরেন্স করা ছিল, ইন্স্যুরেন্সের কোম্পানি এসে প্রথমে আগে ইনভেস্টিগেট করবে এটা আদৌ হচ্ছে ইচ্ছাকৃত করছে কিনা টাকা তোলার জন্য, ওরা অনেক ইনভেস্টিগেট করে। করার পর ওরা যদি দেখা এটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা আপনার টেরিটরিতে হয়ে এসেছে, ওরা কিন্তু ধরবে আপনাকে, যে যে পুরো ইন্স্যুরেন্সের টাকা দাও, তুমি হচ্ছে এখন হচ্ছে এটা পে করতে হবে। সো ওইটাকে বলে আমরা বেইল ইজ লায়াবিলিটি, মানে হচ্ছে কাইন্ড অফ আমার উপর পড়া। এবং আরেকটা এটার এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আমার কি, ব্যাংকে হচ্ছে গহনা গহনা রাখে না ওই যে মহিলারা, ওই যে ডিপোজিট বলি না আমরা,
জি ডিপোজিট স্যার। করা, গয়না ডিপোজিট করা। তো হচ্ছে ব্যাংকে অনেক সময় গয়না ডিপোজিট করলে সেটা হচ্ছে বেলিজ লায়াবিলিটি হিসেবে থাকে। আমি হচ্ছে আপনার কাছে ব্যাংকে গচ্ছিত রাখছি আমার জিনিসটা, এবং হচ্ছে আই এম পেইং সাম অ্যামাউন্ট অফ মানি টু দ্য ব্যাংক। এখন ব্যাংক কিন্তু এসে মানে উইল অ্যাক্ট এজ এ বেইলি, মানে ইফ সামথিং হ্যাপেন্স টু মাই মানে জুয়েলারিজ এন্ড আদার অর মাই পার্সোনাল বিলঙ্গিংস, তখন কিন্তু হচ্ছে ইউ টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে এজ এ বেইলি আই কুড নট সেভ ইউর প্রপার্টিজ। তো ওইটা হচ্ছে আপনাকে পুরা কম্পেনসেট করতে হবে, সেটাকে বলে আমরা বেইলিজ লায়াবিলিটিস। সো ইন দ্যাট কেস হচ্ছে আমি যেটা বললাম, জানেন যে ট্রাঙ্কার লরি এসে আমার ইন্ডাস্ট্রির ভিতরে গেল ব্লাস্ট হয়ে, ইন্স্যুরেন্সের পুরো টাকা আমাকে এই যে বেইলি হিসেবে আমাকে প্রোভাইড করতে হবে। সো এরকম অনেক কনসিকুয়েন্সেস আছে, এই যে আপনার যেটা কথা বললাম লিগ্যাল লায়াবিলিটিস হিসেবে ডিওএ এসে আমার নামে মামলা করে দিতে পারে যে হ্যাঁ তুমি তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে হচ্ছে ইউ আর নট রিলিজিং প্রপার, ইউ আর নট মেনটেনিং প্রপার গাইডলাইন অফ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, or you are not scrubbing all of your air pollution, মানে exhaust gases. In that case ওরা কিন্তু আমাকে মামলা করবে, জরিমানা করবে। দ্যাটস মাই রেসপন্সিবিলিটিস। লিগাল লায়াবিলিটিস আমার এটা ছিল, বাট আই কুডন্ট কম্প্রিহেন্ড দ্যাট, এর জন্য আমাকে ওই টাকা পে করতে হবে। তো এই জিনিসগুলো অনেক সময় আপনার পরীক্ষাতে আসে যে পেইলিজ লায়াবিলিটি বলতে কি বুঝো বা অ্যাট্রাকটিভ নুইসেন্স বলতে কি বুঝো। জাস্ট গিভ সাম এক্সাম্পল, আমি যে এক্সাম্পলের কথা বললাম ওইভাবে এক্সাম্পল দিলেই হবে। এই যে আর এই যে নোট দুটো আছে এটাতে লেখা আছে, ডিটেলস আমি লিখে রাখছি। তো আপনারা যখন এটা ক্লিক করবেন পিডিএফ মানে হচ্ছে ল্যাপটপে, তখন এটা হচ্ছে দেখতে পারবেন আর কি। তো ইন্স্যুরেন্সে আমরা কোথায় কোথায় লাগে এটা তো বললাম, যে ফায়ার ইন্স্যুরেন্স আছে আমার কোম্পানিতে, একটা বিগ মেজর আমরা ফায়ার ইন্স্যুরেন্স রাখি। তারপর পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স, এটা কি আপনার এমপ্লয়ীদের জন্য, বডিলি ইনজুর্ড হতে পারে, প্রপার্টি লস হতে পারে, ড্যামেজ হতে পারে, এটা পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স। বিজনেস ইন্টারাপশন ইন্স্যুরেন্স, এটা কি, এটাও একটা খুব ইন্টারেস্টিং। এই যে হচ্ছে আপনার সাপোজ আমার রাস্তার পাশে হচ্ছে আমার একটা দোকান আছে, এখন বিএনপি দিচ্ছে আজকে সমাবেশ, আমার দোকান হচ্ছে বন্ধ, মানুষ হচ্ছে আসছে না, দে আর নট বাইং এনিথিং, অর আই নিড টু ক্লোজ মাই হোল শপ। ইন দ্যাট কেস আপনি হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারেন, এই যে আমার বিজনেস ইন্টারাপশন হয়েছে, আমাকে হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা দেওয়া এখন। সো এইটা হচ্ছে একটা ক্লজে আছে। আবার হতে পারে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর কারণে হতে পারে, এই যে এটাকে বলে হচ্ছে যে কম্প্রিহেন্সিভ ক্রাইম কভারেজ। তা আপনি সাপোজ লাইক এমন একটা ইন্ডাস্ট্রি দিলেন, নারায়ণগঞ্জের কথা বলি, সেখানে 2 দিন পর পর ভাঙচুর হয়, বা গাজীপুরের আপনার ইয়ে হয়, আপনার হচ্ছে আপনার ওয়ার্কার আনরেস্ট হয়, তাই না? 2 দিন পর পর হচ্ছে প্রথম যে কাজটা করে ওরা হচ্ছে প্রথমেই মানে, সরি টু সে, বাট হচ্ছে ওরা প্রথমেই করে হচ্ছে কি, মানে আপনার কর্মস্থলী ভাঙচুরটা করে, পরে হচ্ছে প্রথমে লুট করবে, তারপর রাস্তায় গিয়ে ব্লক করবে, তাই না? জি স্যার। এই কাজগুলো করে। ইটস ভেরি মানে আই এম ভেরি সরি টু সে, কারণ বাট দ্যাটস আওয়ার নেচার, মানে হচ্ছে বাংলাদেশের মানুষের অবস্থা আর কি। তো করার পর এই যে এটা যদি আপনি দেখাতে পারেন যে কম্প্রিহেন্সিভ ক্রাইম, আমি ইন্স্যুরেন্স করে রেখেছিলাম, এরকম যদি কোনো কিছু হয়, ইন দ্যাট কেস আমাকে ইন্স্যুরেন্সের টাকা ফেরত দিতে হবে। তো এরকম যদি আপনি ইন্স্যুরেন্স করেন এবং ইন্স্যুরেন্স কোম্পানি যদি হচ্ছে আপনার কাছ থেকে ওইটা যদি হচ্ছে মানে অ্যাকসেপ্টেবিলিটি থাকে, ইন দ্যাট কেস ওরা কিন্তু আপনাকে টাকা দিতে বাধ্য। তো অনেক ইয়ে আছে আর কি। তারপর হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্ট মেশিনারি, স্পেশাল হ্যাজার্ড, যেগুলো একদম খুবই স্পেশাল ইকুইপমেন্ট। একটা জেনারেল ইন্স্যুরেন্স তো থাকেই, বাট এই যে আমি বললাম এই যে বয়লারটা হচ্ছে খুবই কস্টলি হয়, তারপর হচ্ছে রিকভারি মানে এক্সচেঞ্জার গুলো খুব কস্টলি হয়, ওইটার জন্য সেপারেট ইন্স্যুরেন্স করে থাকে। যে কোনো কারণে যদি হচ্ছে আমার কম্প্রেসর যেগুলো খুবই কস্টলি, খুবই লার্জ এবং খুব ক্রিটিক্যাল কম্পোনেন্ট, ওইগুলো যদি হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়, ইন দ্যাট কেস আমি যদি ইন্স্যুরেন্সের টাকা তুলে ওটা হচ্ছে রিকভার করতে পারি। তারপর মেরিন ট্রান্সপোর্টেশনে, এটা আমরা পড়াশোনা করেছিলাম না, আমরা হচ্ছে বিভিন্ন ইনহেবিটেড ইউজ করি, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউজ করি, স্লাশিং এজেন্ট ইউজ করি আমরা মেরিন ট্রান্সপোর্টের সময়, যাতে করে আমার হচ্ছে পড়াশোনা না হয় ইকুইপমেন্ট গুলো বা ট্রান্সপোর্টেশনে কেনা হয়। 2 দিন পর পর দেখি না আটলান্টিকে বা প্যাসিফিক হচ্ছে ওশেনে হচ্ছে আমার ইয়ে ডুবে গেছে, আপনার হচ্ছে পুরো শিপ ডুবে গেছে, বা আপনার হচ্ছে পার্সিয়ান গালফে যেটা হয়, আপনার প্রতিটা 2 দিন পর পর হচ্ছে আপনার ইয়ে ডুবাই দিচ্ছে না, মানে হচ্ছে মানে শিপ গুলা ডুবাই দিচ্ছে না। স্যার। জি স্যার। তো তখন ইসরায়েল। কিন্তু হচ্ছে ওইটা কিন্তু ইন্স্যুরেন্স থাকে অনেক সময়, ওরা সব মাস্ট ইন্স্যুরেন্স থাকে সমস্ত শিপ কোম্পানি গুলার। এই যে আমি সাগর পাড়ি দিব, কোনো কারণে অ্যাক্সিডেন্ট যদি হয়, আমার এটা যদি ডুবে যায়, ওই যে বিলিয়ন মানে মিলিয়ন ডলারের হচ্ছে আপনার একটা লস, তখন ওগুলো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে ফেরত দিতে বাধ্য থাকে, যদি ইফ দ্য ফাইন্ড ইজ ট্রু। ওরা কিন্তু এত সহজে টাকা দেয় না, ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আরো ঘাওড়া, এরা হচ্ছে আরো আরো চালাক। তো ওরা কিন্তু হচ্ছে অনেক ডিটেলসে হচ্ছে আপনার ইয়ে করবে, মানে ইনভেস্টিগেশন করবে, ভুংভাং করবে, যত ভাবে পারা যায় হচ্ছে আপনার ক্লেমটাকে বাদ দেওয়া যায় আর কি, ওভাবে করবে। করে টোরে যদি বাধ্য হয়, মানে কোর্টে গিয়ে যদি বাধ্য হয়, এই যে মানে প্রুফ না করতে পারে, তারপর ওরা দেয়, এত সহজে আসলে হচ্ছে টাকা দেয় না, যেটা ইউএসএ তো হয় আর কি। তারপরে এমপ্লয়ি বেনিফিট থাকতে পারে, সেটা হচ্ছে তো আমি বললাম, সেটা হচ্ছে আপনার এমপ্লয়ীদের জন্য আলাদা করা থাকে অধিকাংশই ভালো ভালো
আপনার জব করতে গেলে ভালো ভালো এমএনসি গুলোতে দেখবেন হচ্ছে এমপ্লয়ি ইন্স্যুরেন্স করা থাকে। এমপ্লয়িদের যদি কারো হাত কাটা গেল বা হচ্ছে আপনার যদি অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল, ইন দ্যাট কেস হচ্ছে ইন্টারনাল ইন্স্যুরেন্স করা থাকে। ভালো কোম্পানির কথা অবশ্যই বলছি, টেক্সটাইলে অনেক সময় করা থাকে আপনার আরএমজি গুলায়। বাট অধিকাংশই থাকে না, কত ওয়ার্কার মারা যায়, কত কিছু থাকে এবং কিছুই টাকা দেয় না, তাই না? মানে হচ্ছে ওই কাজগুলো করে আর কি। যদি ইন্স্যুরেন্স থাকেও, ইন দ্যাট কেস হচ্ছে দেখা যায় ভিকটিম হচ্ছে দে আর নট রিসিভিং এনিথিং। বাংলাদেশে আরএমজি গুলা হচ্ছে সবচেয়ে শোষণের জায়গা আর কি। তো তারপর সেলফ ইন্স্যুরেন্স এর কথা আছে, এখানে হচ্ছে অনেক পার্সেন্টেজ হচ্ছে আপনার দেওয়া আছে আর কি। সবচেয়ে দুঃখজনক জিনিস হচ্ছে ইউএসএ হেলথ ইন্স্যুরেন্স, তাই না? এটা যদি আপনারা জানেন, জি স্যার, অনেক বেশি কস্ট। মানে অনেক বেশি কস্ট। আপনার হচ্ছে বাংলাদেশে আসলে উই শুড বি গ্রেটফুল টু আওয়ার ডক্টরস এন্ড মেডিকেল প্রফেশনালস। কারণ বিদেশে যেটা হয় মানে হচ্ছে সমস্ত ওয়েস্টার্ন, সাপোজ লাইক ইউ ওয়েন্ট টু ইউএসএ, নট ইন ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ এ গভর্নমেন্ট ইন্স্যুরেন্স থাকে। সো ওদের অনেক কম্পারেটিভলি অনেক সুবিধা আছে। অস্ট্রেলিয়াতেও আছে, গভর্নমেন্ট কাভারেজ আছে। কিন্তু হচ্ছে আপনার ইউএসএ তো সম্পূর্ণ ক্যাপিটালাইজ, সবকিছু হচ্ছে আপনার বিজনেস। সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে ওদের হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা। মানে সাপোজ লাইক মানে ইউ আপনার হচ্ছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনাকে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার মতো হচ্ছে আপনার যদি ইন্স্যুরেন্স করা না থাকে, আপনি যদি ওই ইন্স্যুরেন্সের কাভারেজ না দেন, আপনি ওইখানে পড়ে মরে থাকবেন, হচ্ছে আপনাকে নিয়ে যাবে না। মানে অ্যাম্বুলেন্সের হচ্ছে যে পরিমাণ টাকা দিতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বেসিক কথা বললাম। ইনসুলিনের দাম ওদের, ক্যান্সার ট্রিটমেন্ট থেকে শুরু করে মানে হচ্ছে হিউজ এক্সপেন্সেস, এবং সবকিছু ইন্স্যুরেন্স কাভারেজ দিয়ে হয়ও না। যে আমার বন্ধুরা যে অলরেডি হচ্ছে ইটস অগাস্ট, তো হচ্ছে আমার বন্ধুরা সবাই আসলে এখন যারা রিমেনিং ছিল সবাই বিদেশ চলে যাচ্ছে ইউএসএ তে পিএইচডির জন্য। সো ওখানে ওদের ইউনিভার্সিটি গুলো ওদের জন্য ইন্স্যুরেন্স থাকে গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, বাট ওগুলো সবকিছু কভার করে না সমস্ত রোগ। ওইটার মধ্যে ক্লস থাকে আপনার, যেগুলো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম যেগুলো হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড, ওর হচ্ছে আপনার আপনার ক্যান্সার এন্ড আদার যেগুলো হচ্ছে কমপ্লিকেটেড হচ্ছে ডিজিজ আছে, ওগুলো ওই ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স কভার করে, প্রিমিয়াম ইন্স্যুরেন্স লাগে। তো ওইখানে হচ্ছে ইন্স্যুরেন্স না থাকলে আপনাকে হাসপাতালে অ্যাডমিটও করবে না, ডক্টর আপনাকে হচ্ছে ট্রিটমেন্টও করবে না। তো আপনাকে টাচই করবে না। আপনার হচ্ছে জরুরি সেবা, এই যে আমাদের মাইলস্টোনে যেটা হচ্ছে হলো, তারপরে হচ্ছে কিন্তু হাসপাতালগুলো কিন্তু ইমিডিয়েট দে টুক অল অফ দ্য পেশেন্টস, তাই না? মানে হচ্ছে পেশেন্ট গুলো অ্যাডমিট করেছে, বাট ইউ ওয়ন্ট গেট দিস ইন ইউএসএ। ওরা হচ্ছে আপনাকে ধরবেই না যদি হচ্ছে আপনার ওখানে ইয়ে না থাকে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা আছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর দা মানে হোমলেস পিপল এন্ড আদার, যাদের হচ্ছে ইনকাম হচ্ছে অনেক কম। সো ওখানে হচ্ছে মানুষ বিনা চিকিৎসাতেই মারা যায়, টু বি সেইড। এবং অনেকেই আছে হচ্ছে, অনেকে দেশে আসে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে ট্রিটমেন্ট করাবে, অনেক হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষই আছে আর কি। তো তারপর চশমা থেকে শুরু করে চশমাই কিনতে পারবেন না, প্যারাসিটামল কিনতে পারবেন না, এই জিনিসগুলো আর কি। আমরা তো গণহারে কিনি অ্যান্টিবায়োটিক খেয়ে, হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে একদম। কিন্তু ওখানে হচ্ছে এই অবস্থা আর কি। তো এটা খুবই বাজে, এবং হচ্ছে ওদের যে হেলথ কেয়ার মানে দুনিয়ার সবচেয়ে মানে ওর্স্ট আর কি, ওর্স্ট পসিবল হেলথ কেয়ার। কিন্তু হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে ওদের হচ্ছে গভর্নমেন্ট অনেক ইয়ে থাকে, তো ওদের ইনকাম ট্যাক্স অনেক বেশি। যে আমার বোন ফিনল্যান্ডে সেটেল, তো হচ্ছে ওদের ওখানে যেটা হয়, ওরা হচ্ছে চাইল্ড বেনিফিট থেকে শুরু করে, মানে আমার বোনের মনে হয় আমার মানে বাবুর বিয়ের বাচ্চার জন্য এখন পর্যন্ত কিছু কিনতেই হয়নি, গভর্নমেন্ট থেকে, ফিনল্যান্ড থেকে সুদ প্রোভাইড করে। তো ওদের আবার হচ্ছে ইনকাম ট্যাক্স অনেক বেশি, 50%, 40% ইনকাম ট্যাক্স। কিন্তু ইনকাম ট্যাক্স নিয়ে যেই টাকা হচ্ছে ওরা নিচ্ছে, ওটা কমপ্লিটলি ওদের সিটিজেনের জন্য ওরা ওরা ইউজ করছে আর কি। কিন্তু ইউএসএ তে ইনকাম ট্যাক্সও বেশি, কিন্তু হচ্ছে আপনার পিএও নাই, মানে হচ্ছে ওই সুবিধা নাই। তারপর হচ্ছে আপনার অনেক ইয়ে থাকে, লোন থাকে ইউএসএ, সবকিছুই লোন, সবকিছু ক্রেডিট কার্ড ইউজ করতে হয়, ডেবিট কার্ড ওদের সিস্টেমই নাই। সবকিছু ক্রেডিট কার্ডে করো, ট্যাক্স দাও, সুদ দাও, তারপর হচ্ছে তারপর কাজ করো। যেমন হচ্ছে আপনার এডুকেশন গুলা, ওদের তো হচ্ছে আমাদের এখান থেকে তো ফুললি ফান্ডেড পিএইচডির জন্য যাচ্ছে, সো ওদের জন্য পেইন হয় না। এর জন্য ওদের মধ্যে গরুর মতো খাটায় আর কি সারাদিন রাত। কিন্তু ওদের যারা আমেরিকান স্টুডেন্ট আছে, ওরা কিন্তু কলেজের পরে হচ্ছে তারা মানে টাকা সেভ করতে হয়, ওদের বাপ মার হচ্ছে টাকা আলাদা করে করতে হয়, বা নিজেদের এখানে লোন নিতে হয়, আদারওয়াইজ ওরা ইউনিভার্সিটি পড়তে পারে না। এত হিউজ অ্যামাউন্ট হচ্ছে ওদের এক্সপেন্সেস আর কি। সো ওইখানে তো আবার প্রিমিয়াম আছে। এই যে ট্রাম্প কিছুদিন আগে ওদের সমস্ত যে হচ্ছে আপনার স্টুডেন্ট লোন ছিল, ওগুলো সব হচ্ছে মাফ করছিল বাইডেন, ওগুলো মাফ করে নাই। এখন সবার বেতন থেকে ওরা যারা যারা স্টুডেন্ট পাস করে হচ্ছে চাকরিতে গেছে, ওরা বেতন কেটে রাখবে। ইটস ভেরি ক্রুয়েল, মানে হচ্ছে ইউএস এর পলিসি। মানে হচ্ছে ওদের গভর্নমেন্টের জন্য তো, গভর্নমেন্টের পলিসি ইজ নট ফর দ্য সিটিজেন, ইজ অল অফ দ্য পলিসিস আর ফর দ্য ইসরায়েল। সো জাস্ট দে আর জাস্ট funneling their own money from the taxes of the people and then sending it to the Israel. So that's how USA works. তো অনেক তারপরে স্যার আমরা কষ্টকর। ইউএসএ যাওয়ার জন্য এত পাগল কেন? হ্যাঁ, এটাই। দ্যাটস দ্য দ্যাটস দ্য আইরনি, তাই না? মানে হচ্ছে মিম আছে, আপনারা যদি ইয়ে করেন না, হচ্ছে যে বাঙালি দুইটা জিনিস চাই, ইউএস এর পতন এবং হ্যাঁ, ইউএস এর ভিসা। হয় ভিসা দাও না ইউএসএ এর পতন দাও।
দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বাট হচ্ছে ইউএস এর যে অবস্থা আর কি, মানে আমার যেটা মনে হয় সমস্ত সাম্রাজ্যের তো একটা উত্থান আছে পতন আছে, সো দে আর ইন দ্য পিক, সো দে আর জাস্ট ডিক্লাইনিং। সো ডিক্লাইনিং ফেজে তারা আছে আর কি। সো যাই হোক, সবকিছু হচ্ছে কনসিকুয়েন্সেস আছে এবং সবগুলোই হচ্ছে হওয়ারই কথা। মানে ইটস দ্য প্রফেসি রাইট। সো হচ্ছে থার্ড, মানে এখন হচ্ছে এই জামানাতে এগুলোই হওয়ার কথা এবং স্টেপ বাই স্টেপ ফলো দিস অকারিং। হোয়াট আর প্রফিট সেইড এন্ড ইটস অ্যাকচুয়ালি ট্রু। সো স্টেপ বাই স্টেপ এটাই হচ্ছে। অল আর কনসার্ন অন দ্য বাইতুল, মানে কি বলবো, হচ্ছে প্যালেস্তাইনের দিকেই কনসার্ন, তাই না? সেই জামানায় সমস্ত ফোকাস চলে যাবে হচ্ছে ওইখানেই। তো হচ্ছে মক্কা জি স্যার। মদিনায় কনসার্ন তেমন থাকবে না। সো দোজ আর শিফটিং টু দ্য প্যালেস্তাইন। সো দ্যাজ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সো দ্যাটস অল প্রফেসি। সো দ্যাটস অল ইট ইজ। মানে এখন আমরা যেটা কথা বললাম, ট্যাক্স থেকে কথা বলতে বলতে সবকিছুতে চলে গেলাম। তো এইটুকুই আমাদের সিলেবাস ছিল, ট্যাক্সেস এন্ড ইন্স্যুরেন্স এন্ড লিগাল লায়াবিলিটিস, কোথায় কোথায় ট্যাক্সেস দিতে হয়। কস্ট অফ ক্যাপিটাল আমি পড়ালাম না, ওটা আপনাদের গত ব্যাচকে আমি পড়িয়েছিলাম। গত ব্যাচকে আসলে অনেক কিছু পড়িয়েছিলাম, আপনাদের তো 4 তে ছিল। আপনাদের আরো হচ্ছে আরো হচ্ছে 50% অ্যাডিশনাল সিলেবাস ছিল ওদের। যাই স্যার হোক ওই যে এখানে আমি ইয়া ছিল, ওই যে হুম, ম্যাট্রিক্স ছিল, তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ বেনিফিট বেনিফিট কস্ট রেশিও এগুলো দেখলাম। হ্যাঁ, ওটা ছিল বিসি আহ রেশিও, ছিল পাবলিক হ্যাঁ প্রাইভেট ইকুইটি। ভেঞ্চার, ছিল কস্ট অফ ক্যাপিটাল, ওদের আমি পড়িয়েছিলাম, এই যেগুলো সবই আছে আর কি। তো জি স্যার। এতগুলা ক্লাস তো আর নিতে পারিনি আপনাদের। তারপরে হচ্ছে আই থিঙ্ক হচ্ছে মোর দেন এনাফ, মানে যেগুলো হচ্ছে আপনাদের আসবে আর কি। তো আপনারা যদি হচ্ছে রেগুলারলি জাস্ট এগুলোই পড়েন, আই থিঙ্ক আপনার পরীক্ষা ভালো করবেন। আর আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, আপনার প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করলে ইউ উইল গেট দ্য আপার হ্যান্ড ইন দ্য এক্সাম। তো আমি সেটা ফিল করেছি। আপনারা যারা গতবার অ্যাসাইনমেন্ট গুলো করেছেন তারা কিন্তু যে প্রসেস ডিজাইন ইউ ডিড ভেরি গুড। প্রসেস ডিজাইন এন্ড কোরেশন ইঞ্জিনিয়ারিং ভালো করেছেন। সো এটাতেও হচ্ছে বাংলা কমই থাকবে, তারপর আমি কিছু বাংলা রাখি, সেটা হচ্ছে আপনারা যাতে লিখতে পারেন, একদমই হচ্ছে যাতে না লিখি। যেমন এমএলআর কাকে বলি, তারপর হচ্ছে আমরা প্রথম দিকে যেগুলো পড়ে এসেছি, এমএলআর কিভাবে সিলেক্ট করতে হয়, আমার কিভাবে পলিসি আমরা নেই। তারপর হচ্ছে আমরা কি, আর বাংলা অনেকগুলো পড়ছিলাম না, ওই জিনিসগুলো থেকেই জি আসবে স্যার, ওই হয়তো। যে আইআরআর ইয়ার এর হুম অ্যাডভান্টেজ হুম হুম, ডিসঅ্যাডভান্টেজ। এই জিনিসগুলো আসে অলওয়েজই। সো এই জিনিসগুলো একটু দেখার ট্রাই করবো। তারপর সেন্সিটিভিটি থেকে যদি আসে, সেটা একাই 35 নম্বরের একটা বড় ম্যাথ থাকবে আর কি। মানে সেন্সিটিভিটি যেহেতু অনেক ক্যালকুলেশন করতে হয়, গ্রাফ করতে হয়, সো ইট টেক্স এ হিউজ টাইম, বাট হচ্ছে কম্পারেটিভলি ইজিয়ার, তাই না? ক্যালকুলেশনটা আমরা দেখেছি যে কিভাবে আমরা কম ক্যালকুলেশন করে নিয়ে আসা যায়। তারপর অবশ্যই মিউচুয়াল এক্সক্লুসিভ অল্টারনেটিভ গুলা থেকে আপনার প্রশ্ন আসবেই, কোনটা অল্টারনেটিভ চুজ করা। তো অবশ্যই আপনি অঙ্ক করার পর কিন্তু ফাইনাল ডিসিশনটা লিখতে ভুলেন না, মানে মেন কিন্তু চাই হচ্ছে ফাইনাল ডিসিশন। সো ফাইনাল ডিসিশন কিভাবে লিখলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের বলতে হবে। তারপর ইয়ার আয়ার থেকে আসতে পারে। তারপর হচ্ছে প্রথম দিকে যেটা কথা বললাম, আমরা বন্ড নিয়ে পড়াশোনা করেছি। তারপর হচ্ছে পার্সেন্টেজ আয় নিয়ে, পারপিচুইটি নিয়ে কথা বলেছি, ক্যাপিটালাইজ কস্ট, এটা ডিরাইভেশন দেখেছি কিভাবে ক্যাপিটালাইজ কস্ট পে করতে হয়। তারপর হচ্ছে আমরা কি করেছি, ওই আপনার অ্যানিউইটি প্রথম দিকে যাচ্ছে আর কি। অ্যানিউইটি কাকে বলে, অ্যানিউইটি কিভাবে হচ্ছে, অর্ডিনারি অ্যানিউইটি ডিরাইভেশন দেখেছি। তারপর হচ্ছে অ্যানিউইটি ডিউ থাকলে কি হয়, তারপর এগুলো দেখলাম। ডেফার্ড অ্যানিউইটি বলেছি। তারপর হচ্ছে আরো কি ছিল, আমরা হচ্ছে ওই কি জানি, বন্ডের তো কথা বললামই প্রথম দিকে, একদম নমিনাল ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এদের মধ্যে হচ্ছে রিলেশনশিপ দেখেছি, কিভাবে করতে হয় এগুলো দেখলাম, তাই না? অনেক কিছুই দেখছি, খারাপ না। তো যে জিনিসটা এগুলোর মধ্যেই থাকবে এবং ম্যাথ আসবে যথেষ্ট ভালো এমএনটি। তো ম্যাথ আমরা করব এবং হচ্ছে আমরা ম্যাথের সঠিক প্রসিডিওর আমরা যেভাবে হচ্ছে করি, মানে হচ্ছে ফাইনাল রেজাল্ট এন্ড ফাইনাল হচ্ছে কনক্লুশন প্রোভাইড করা, সেই জিনিসটা আমরা হচ্ছে যাতে ভালো করে করি। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনাদের টাইম খুব খুব কম আছে আর কি, মানে খুব বেশি টাইম নাই। এর জন্য আরো যদি পড়াতাম আপনাদের আসলে ডিফিকাল্ট হতো আর কি। তো এর জন্য হচ্ছে স্টপ দেয়ার, যতটুকু আছে ততটুকু পড়লেই হবে। আর ইন ফিউচার ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টিজ ইউ জাস্ট নক মি অন দ্য হোয়াটসঅ্যাপ। আর হচ্ছে আপনারা যারা হচ্ছে হায়ার স্টাডিজে আসতে চান, মানে হচ্ছে হায়ার স্টাডিজ আই মিন হচ্ছে ইফ ইউ আর নট অ্যাপ্লাইং ফর পিএইচডি আফটার গ্রাজুয়েটিং, সো আপনারা যদি এমএসসি করতে চান, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে থাকবেই। আর আমি হয়তো বা 1 বছর থাকবো আর ডিপার্টমেন্টে, এরপর হচ্ছে আই উইল লিভ ফর দ্য পিএইচডি। সো মিন হোয়াইল ইফ আই ক্যান সি ইউ, দ্যাট উইল বি প্লেজার ফর মি। সো ইন মাই ডিপার্টমেন্ট অবভিয়াসলি, আর সামটাইমস আই কাম টু ডুয়েট, আমার ফুপির বাসা ওখানে বেড়াতে আসলে, ইন দ্যাট কেস হচ্ছে মাঝে মাঝে যাই ভাইদের সাথে দেখা করতে। সো জি স্যার। যদি আপনাদের সাথে দেখা হয়, ইন দ্যাট কেস অনেক ভালো লাগবে এবং হচ্ছে ইউ ক্যান রিচ আউট টু মি, মানে ইন এভরি কেসেস। তো জি আপনারা স্যার, হচ্ছে আপনার যে, সাথে একদিন দেখা হয়েছিল বুয়েটে। তাই? আপনি কোথায়? চিনেন নাই, আপনি ব্যস্ত ছিলেন। আমি বেশ কয়েকবার গেছিলাম তো, 2 দিন দেখা হয়েছিল আপনার সাথে। আমি সালাম দিছি, আপনি সালামের উত্তরও নিছেন। আচ্ছা আচ্ছা, আমি মনে রিকল করতে পারিনি। এন্ড নেক্সট টাইম যদি হচ্ছে ইফ ইউ ক্যান সি মি, জাস্ট হচ্ছে আপনি নাম স্যার বললেই ওর হবে। আবার সব জায়গায় দেখা হয় সকল স্যারের সাথে, কিন্তু আমাদের দেখা হয় না স্যার।
তুই আচ্ছা বুয়েটে আপনারা গেছিস কয়দিন? আচ্ছা নেক্সট টাইম যদি হচ্ছে ইফ ইউ কাম টু মাই ডিপার্টমেন্ট জাস্ট হচ্ছে আমার সাথে হচ্ছে পরিচয় দিলেই হবে যে ডুয়েটে হচ্ছে আপনি আমাদের ক্লাস নিচ্ছেন বা হচ্ছে আপনারা তো কোন ব্যাচ এটা 19 ব্যাচ তাই না? আচ্ছা, বা আমার 20। 20 ব্যাচ ডুয়েটে 20 ব্যাচ। সো হচ্ছে আপনার বললেই হবে মানে হচ্ছে আমার সাথে দেখা করবেন। আর যে ক্যাম্পাসে এলে তো হচ্ছে বুয়েটে আসলে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে এসে ঘোরাঘুরা ট্রাই করবেন। আমার রুম আসলে নিচতলাতেই, মানে হচ্ছে জি স্যার, ওই গ্রাউন্ড যে ফ্লোরে। কর্নারে স্যার, ওই যে হ্যাঁ, লাইব্রেরিতে যাওয়ার আর কি, ওই যে একদম কর্নার রুমটা। ভালো আপনি তো বুয়েটের সবকিছু জানেন দেখে আমাদের ডিপার্টমেন্টে। আপনি আর ওই যে ইতিশাম স্যার এক হ্যাঁ এক রুমে বসেন। হ্যাঁ হ্যাঁ, এখন ইতিসার চলে গেছে মিশিগান এর পরে, যে গত হ্যাঁ, পরশু গেল আর কি পিএইচডি করতে চলে গেছে। সো মানে হচ্ছে এখন আমি ওখানে একাই আছি, বাট ইন ফিউচার ইফ ইউ কাম টু মাই ডিপার্টমেন্ট অবভিয়াসলি ইউ ক্যান মিট মি। তো আমার সাথে কথা বললেই হবে। তো আর ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর হচ্ছে আপনার মানে হচ্ছে এমএসসি রিলেটেড or other related if you face any difficulties, if you need any advice or any materials, you can just ask me, just knock me or just mail me। আর হচ্ছে ডিপার্টমেন্টে আসলে তো অবশ্যই দেখা হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, এটা যেহেতু ইটস লাস্ট ক্লাস স্যার এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন স্যার ছিল সম্ভবত স্যার আগামীকাল, এটা কি স্যার আমাদের একটু আর কয়েকদিন বেশি? তো আপনারই প্রবলেম তাই না, মানে হচ্ছে পিএল তো চলে আসলে আপনাদের তো কষ্ট হবে পরে, মানে হচ্ছে একদিন দুদিন বাড়ান বাট হচ্ছে ডোন্ট টেক জি টু স্যার, মাচ এক দুই টাইম। দিনে চলবে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে যেটা হবে যে পরে কিন্তু আপনার অন্য কোর্স গুলো করতে পারবেন না, কারণ খুবই শর্ট অ্যামাউন্ট টাইমে আপনাদের কিন্তু হচ্ছে পরীক্ষা তাই না, এটা আপনাদের উপর বার্ডেন হবে কিন্তু পরে। ঠিক আছে স্যার।